বাংলাদেশের শিরে সংক্রান্তি। আমরা কেন এই কথা বলছি যে বাংলাদেশের শিরে সংক্রান্তি? কারণ একদিকে খুব পরিষ্কার সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে, যে বাংলাদেশ ঘরে এবং বাইরে চাপের সামনে হচ্ছে। বাংলাদেশের সরকার চাপের সামনে রয়েছে, চীন তাদেরকে সাহায্য করছে না। সব থেকে বড় খবর, চীন বাংলাদেশকে সাহায্য করছে না। বাংলাদেশ যেটা ভেবেছিল যে চীন সাহায্য করবে, পাকিস্তান সাহায্য করবে, তুরস্ক সাহায্য করবে, কিন্তু চীন সাহায্য করছে না। চীন সাহায্য করছে না। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ দিক থেকে আরাকান আর্মি নাফ নদী পেরিয়ে টেকনাফ দখলের দিকে যাচ্ছে। মায়ানমারের শেষ বর্ডার পর্যন্ত এসে সেখানকার সামরিক ঘাঁটি দখল করে ফেলেছে আরাকান আর্মি। আর সেই কারণের জন্যই চাপের সামনাসামনি হয়ে বাংলাদেশ উল্টো পাল্টা বকছে। সে উল্টো পাল্টা বকার ভিডিও ভারতে আসছে, মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে, স্বপ্ন দেখে হাসছে, স্বপ্নে মানুষ হাসছে। এই হচ্ছে ছবি এখন এই মুহূর্তে ভারতবর্ষের একাধিক জায়গার মানুষ আস্ফালন দেখে হাসছে। বাস্তব আর মিথ্যা, বাস্তব আর কৃত্রিম, তার মধ্যে ফারাক বাংলাদেশের মানুষের কাছে কমে গেছে। বাস্তব জিনিসটাকে তারা ভাবতে পারছে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। সেই সমস্ত ছবি আপনাদের সামনে দেখাবো। কিন্তু এই মুহূর্তে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে সারাদিন আমরা কম বেশি আপনারা দেখেছেন যে রাফাল নিয়ে যে মন্তব্য বাংলাদেশের তরফে, আর লুঙ্গি গুটিয়ে দিল্লি দখল। এর আগে কলকাতা দখল ছিল 4 দিনে, কলকাতা দখল হয়নি। আমরা এখনো ইন্ডিয়ার মধ্যেই আছি। আর নাহলে তো পুরো সবাই মিলে একসঙ্গে আমরা চলে যেতাম বাংলাদেশে। সৌরভ দা, তন্ময় দা, নল কিশোর গোস্বামী সব এখন বাংলাদেশি হয়ে যেত। কেউ হয়নি বাংলাদেশ, সবাই ইন্ডিয়া আছে। বাংলাদেশ কলকাতা দখল হয়নি। এটা যেরকম বাস্তব, ঠিক সেরকমভাবেই বাস্তব যে বাংলাদেশ আরও বেশি পিছোচ্ছে, আরও বেশি পেছোচ্ছে। বাংলাদেশের গেস্ট অস্বীকার করবেন, কারণ বর্তমান পরিস্থিতিতে জিনিসের দাম বাংলাদেশে চড়চড় করে বাড়ছে, সেটা ওখানকার যারা সাধারণ মানুষ তারা জানেন। অন্যদিকে বাংলাদেশ সারা পৃথিবীর মানচিত্রে একঘরে হয়ে পড়ছে। ভারত একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে বাদ রেখে তার বাণিজ্য সীমা বাড়াচ্ছে এবং 7 সিস্টার্সের ডেভেলপমেন্টের জন্য ভারত সরকার নতুন নতুন প্রজেক্ট আনছে। সেই নতুন প্রজেক্টে আর বাংলাদেশের রাস্তা সড়কপথ ব্যবহার না করলেও হবে। এবার জলপথে নতুন অল্টারনেটিভ রাস্তা তৈরি করতে চলেছে। সবটা আপনাদের সামনে দেখাবো। কিন্তু প্রথম দেখাবো আপনাদেরকে এই স্ক্রিনে এই মুহূর্তে যে রাফাল নিয়ে কোন মন্তব্য উঠে এসছে বাংলাদেশের তরফে। খোদ মাথা খারাপ না হলে এই ধরনের মন্তব্য কি কেউ করতে পারে? আপনারা যারা দর্শক রয়েছেন তারাই বলবেন। আসুন শুনি। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। 6 জন মানুষকে মুসলমানকে হত্যা করেছে, তার মধ্যে একজন নাম সাহেব। সুতরাং আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানে? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। কোন হিন্দুকে ভারতের মাটিতে জায়গা দিন, টাকা দিন, চাকরি দিন, বলুন ভারতে আসা যাবে না। সে বলবে আমরা বাংলাদেশে ভালো আছি, ভারতে যাব না। আসুন, আপনারা শুনতে পেলেন এই মন্তব্য বাংলাদেশের মাটিতে মঞ্চে দাঁড়িয়ে। রাফাল হচ্ছে শুধুমাত্র বোম বহন করবার একটা বিমান। রাফাল হচ্ছে শুধুমাত্র বোম বহন করবার বিমান। রাফাল উড়বে আর বাংলাদেশিরা মান কাঁচা মারবে লুঙ্গিতে। বোঝেন, বাংলাদেশিরা মান কাঁচা মারবে লুঙ্গিতে। যদি একবার মান কাঁচা মেরেছে তাহলে দিল্লি অবধি খবর হয়ে যাবে। রাফাল টাফাল দূরের কথা। আসুন দ্রুত আপনাদেরকে দেখাই ভারতের এভিয়েশন সেক্টর, অর্থাৎ সামরিক সেক্টরে এভিয়েশনে কি পাওয়ার রয়েছে এখন এই মুহূর্তে। আসুন দ্রুত দেখাই সেই সমস্ত বিমানের ছবি যেগুলো দেখে ওরা মাল কাঁচা মারবে। শুনি। এখন স্ক্রিনে যে ছবি দেখছেন এটা হচ্ছে রাফাল বিমান। এই রাফাল হচ্ছে টুইন ইঞ্জিন যুক্ত একটি বিমান এবং এর থেকে পারমাণবিক বোম চার্জ করা যায়। সুখোই বিমান আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে মহড়ায়
সুখোই যুদ্ধবিমান, এটাও ভারতের হাতে রয়েছে এখন পর্যাপ্ত পরিমাণে। পাশাপাশি আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস কুর্কি, নানান রকম আইএনএস অর্থাৎ পাণ্ডুব্বি যেটাকে বলা হয় জলজাহাজ, সেগুলো রয়েছে। দেখুন, এই হচ্ছে মোটামুটিভাবে। এবার দেখাবো K9 বজরা। K9 বজরা ভারতে তৈরি করা, গুজরাটে তৈরি হচ্ছে K9 বজরা। এই যে ছোট কামান, এটা দিয়ে হাই অল্টিটিউড ফাইট অর্থাৎ পাহাড়ের উপর থেকে লড়াই করার সুবিধা হবে। এর ফায়ারিং রেঞ্জ হচ্ছে প্রায় 50 কিলোমিটার মতো, অর্থাৎ কলকাতা থেকে মারলেও বাংলাদেশের বর্ডারে গিয়ে লাগবে, এই হচ্ছে পরিষ্কার কথা। এই হচ্ছে বিষয়, এটা ভারতের পুরো প্রযুক্তিতে তৈরি হচ্ছে। এবার এই মুহূর্তে এই সমস্ত ছবিগুলো দেখছিলাম, আর এবার আমরা আলোচনা আসব যে রাফাল নিয়ে যে কথা হচ্ছে এর পাওয়ার। আর অন্যদিকে আমি চট করে একটু আরাকান আর্মির মুভমেন্টটা একবার দেখানোর চেষ্টা করি। বলে আসুন একবার দেখাই সেই ছবি, ম্যাপটা যেটা আমরা বলছিলাম। আরাকান আর্মি তাদের মুভমেন্ট চলছে বাংলাদেশের দিকে। গতদিন আমি ম্যাপে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে চট্টগ্রামের টেকনাফ যদি দখল করে নেয় আরাকান আর্মি। আরেকটা কথা বলে দিই যে বর্তমানে আরাকান আর্মির হাতে 50%-এর বেশি মায়ানমারি অংশ তাদের দখলে রয়েছে। 50%-এর বেশি মায়ানমারের অংশ এই আরাকান আর্মির দখলে রয়েছে। সেই আরাকান আর্মির ছবি আমরা দেখাচ্ছি, যারা মংডু পর্যন্ত দখল করে নিয়েছে। মংডু হচ্ছে মায়ানমারের একেবারে পশ্চিম দিকের একটা উপকূলবর্তী অঞ্চল মংডু। এই মংডুর পরে রয়েছে হচ্ছে নাফ নদী। এই নাফ নদী পেরিয়ে টেকনাফের দিকে এগিয়ে আসছে। টেকনাফ মানে হচ্ছে সাউথ চট্টগ্রাম। সাউথ চট্টগ্রামে যদি দখল নিয়ে নেয়, আগামী দিনে চট্টগ্রাম আরাকান আর্মির দখলে চলে যেতে পারে। এক্ষেত্রে হয়তো বা মোরালি সাপোর্ট করবে চায়না, লজিস্টিক্যাল সাপোর্টও চায়না করছে যেটা আমরা জানি। অন্যদিকে ভারতও সাপোর্ট করতে পারে। কেন আমি বলছি ভারত সাপোর্ট করবে? আসুন, নতুন একটা প্রকল্প ভারত করছে, সেই প্রকল্প আমরা দেখাই একবার স্ক্রিনে। দেখাই কি সেই প্রকল্প এবং কেন ভারত এক্ষেত্রে আরাকান আর্মিকে সাপোর্ট করতে পারে। দেখুন, ভারত ও মায়ানমারের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রকল্প, যার নাম হচ্ছে কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট। কলকাতা বন্দরের সঙ্গে মায়ানমার সিটওয়ে বন্দরের যোগাযোগ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। মায়ানমারের সঙ্গে এর মধ্যে বেশ কিছু চুক্তি হয়েছে এবং আরও কিছু ট্রিটি স্বাক্ষর হওয়ার দিকে আছে। সমুদ্রপথে 539 কিলোমিটার পথে যোগাযোগ স্থাপন করা হবে, কিন্তু ডেফিনেটলি মাথায় রাখবেন এক্ষেত্রে বাংলাদেশকে বাদ দিয়ে করা হবে, বাংলাদেশের জলসীমাকে বাদ দিয়ে করা হবে। অর্থাৎ 7 সিস্টার্সে যেতে গেলে শুধুমাত্র শিলিগুড়ি করিডোর নয়, শুধুমাত্র চিকেন নেক নয়, এবার সমুদ্র পথে নরেন্দ্র মোদীর নতুন প্রজেক্ট, ভারত সরকারের নতুন প্রজেক্ট। আসুন, কালাদান মাল্টিমোডাল প্রকল্প। সিটওয়ে বন্দর থেকে কালাদান নদীর মাধ্যমে পালেতোয়া বলে একটি জায়গা রয়েছে, সেটাও আমি ম্যাপে আপনাদেরকে দেখাবো। সেই পালেতোয়া জায়গা পর্যন্ত সড়ক পথে যাওয়া যাবে। সিটওয়ে থেকে পালেতোয়া নদীপথে 158 কিলোমিটার দূরত্ব। আপনারা জানেন নদীমাতৃক এই বাংলাদেশের দক্ষিণাংশ, সমুদ্রের উপকূলবর্তী অংশ, প্রচুর নদী রয়েছে। এরপর পালতোয়া থেকে সড়ক পথে লংতলাই হয়ে মিজোরাম পৌঁছানো যাবে। অর্থাৎ মিজোরাম পৌঁছানো মানে কিন্তু এই যে 7 সিস্টার্সের কথা বলা হচ্ছে তার একদম সাদার্ন পার্ট, অর্থাৎ দ্যাট ইজ ভেরি ক্লোজ অ্যান্ড অ্যাডজেসেন্ট টু মায়ানমার, তার কাছে পৌঁছানো গেল, অর্থাৎ মিজোরামে পৌঁছানো গেল। সড়ক পথে 62 কিলোমিটার পার করলেই মিজোরামে প্রবেশ করা যাবে। অর্থাৎ 7 সিস্টার্সে যাওয়ার অল্টারনেটিভ ওয়ে, যার যেই প্রকল্পের মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে কালাদান মাল্টিমোডাল প্রকল্প। বাংলাদেশকে উপেক্ষা করেই ভারতের উত্তর পূর্বর সঙ্গে নতুন যোগাযোগ স্থাপনের রাস্তা। অর্থাৎ আর বাংলাদেশের দিকে এই যে সড়ক পথে যোগাযোগের জন্য যে পারমিট, ট্রানজিট, অনেক রকম কমপ্লিকেশন থাকে, সেগুলো একদিকে ভারত যেরকম কাটিয়ে ফেলবে, অন্যদিকে ভারত অতি সহজেই কম খরচে উত্তর পূর্ব ভারতে তাদের পণ্য আদান প্রদান করতে পারবে। আসুন একবার ম্যাপের মাধ্যমে দেখি। আসুন ম্যাপের মাধ্যমে দেখি। এই দেখুন, এটা হচ্ছে কলকাতা বন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কলকাতা, এই হচ্ছে কলকাতার কোস্টাল পার্ট, এইটা হচ্ছে সুন্দরবন, এটা বাংলাদেশ। এই পুরোটা সাদাটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে 7 সিস্টার্স। এই জায়গাটার মধ্যে আসাম আছে, ত্রিপুরা আছে, মণিপুর আছে, মিজোরাম আছে, সবটা আছে। এবার কি হচ্ছে, এই যে মায়ানমারের দেখুন সিটওয়ে বন্দর, এই যে যেখানটা লাল ব্লিঙ্ক করছে একদম নিচের দিকটা, এই জায়গাটা যদি আরাকান আর্মি দখল করে, তারা তো বাই দ্য ওয়ে তারা এসছে মংডু পর্যন্ত, এটা দখলেই রয়েছে এখন সিটওয়ে, এই পর্যন্ত ভারতের জলসীমা অর্থাৎ বাংলাদেশের জলসীমার যে দূরত্ব সেটাকে বাদ রেখে 539 কিলোমিটারের একটা সি রুট তৈরি করতে চলেছে ভারত, যে সি রুটের মাধ্যমে
একদম সরাসরি মায়ানমারের বন্দরে চলে আসা যাবে। এরপর এখান থেকে 158 কিলোমিটার পার করলে মায়ানমারের মধ্যে থেকে জাস্ট 158 কিলোমিটার, যেটা আপনারা গাড়িতে জানেন ঘন্টা দেড়েকের রাস্তা, এটা পার করলে কিন্তু মিজোরামের দক্ষিণ দিকে ঢুকে যাওয়া যাচ্ছে। অর্থাৎ মিজোরামের মধ্যে থেকে যে জাতীয় সড়ক আসছে, যেটা আসাম ত্রিপুরা সমস্তকে কানেক্ট করবে, এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা। এখন কি হয়, সড়ক পথে ত্রিপুরা থেকে আখাউড়া বর্ডার হয়ে, ব্রাহ্মণবেড়িয়ার আগে এই আখাউড়া বর্ডার হয়ে বাংলাদেশে ঢুকতে হয়। আর এদিক থেকে একাধিক বর্ডার আছে, আপনারা জানেন এখানে গেদেতে বর্ডার আছে, আপনারা জানেন মালদাতে বর্ডার আছে, হিলি বর্ডার আছে দিনাজপুরে, এখানে পেট্রাপোল বর্ডার আছে, গাদামারা বর্ডার আছে, এগুলো দিয়ে ঢুকতে হয়। এগুলোতে যাওয়ারই দরকার হবে না, প্রয়োজনই পড়বে না এই সমস্ত বর্ডার দিয়ে যাওয়ার। সরাসরি বন্দর পথে জাহাজের মাধ্যমে সরাসরি চলে আসা যাবে সিটওয়ে, এবং সেখান থেকে ভারতের 7 সিস্টার্সে ঢোকা যাবে। বাংলাদেশের যারা গেস্ট রয়েছেন তারা একটু ভাবুন। আমাদের সঙ্গে রয়েছে মনিরুজ্জামান মাতব্বর, তিনি অবশ্যই আমাদেরকে অল্টারনেটিভ কী রাস্তা বাংলাদেশ ভাবছে সেটা উনি বলবেন আমাদেরকে। বেশ, আমি স্বাগত জানাবো আজকে যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, স্বাগত জানাবো তন্ময় বাবুকে। নল কিশোর গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন, ভগবত প্রবক্তা এবং সনাতনী যারা আন্দোলন করছেন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য, তাদের অন্যতম প্রকৃষ্ট এক মুখ নল কিশোর গোস্বামী। সৌরভপ্রিয় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, ভারতীয় রাজনীতিবিদ, তৃণমূল কংগ্রেস সমর্থক। সঙ্গে আমাদের বাংলাদেশ থেকে দুজন আজকে গেস্ট আমরা পাচ্ছি, মোহাম্মদ মনিরুজ্জামান মাতব্বর, অর্থনীতিবিদ এবং কারা নির্যাতিত বিএনপি নেতা বাংলাদেশ, অর্থাৎ আওয়ামী লীগের সময় উনি একটা সময় কারাবাস করেছিলেন। সঙ্গে আওয়ামী লীগ নেত্রী নির্যাতিত, আমি উল্লেখ করে দিই, মণি কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। মণিদেবী আর কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন, ওনাকেও আমি স্বাগত জানিয়ে রাখলাম। আমি প্রথম যাব মনিরুজ্জামান মাতব্বর আমাদের সঙ্গে রয়েছেন। এই যে রাফাল নিয়ে আপনারা বলছেন, এটা কি চাপের জন্য বলছেন? মানে কোনো চাপ আছে কি, কেউ ভয় দেখাচ্ছে আপনাদের, অন্য কোনো বাইরের দেশ? সেটা হলেও আপনি ওপেন বলতে পারেন, তাহলে ভারত আপনাদের মোরাল সাপোর্ট করতে পারে। এই যে আপনার ভয় পেয়ে রাফাল বলছেন বোম বহন করে, আপনারা লুঙ্গি গুটিয়ে দিল্লি দখল করবেন, এই যে হালকা কথাগুলো বলে বাংলাদেশের একটা সনাতন কালচার, বাংলাদেশ একটা দেশ তৈরি হয়েছে, যে দেশের একটা নিজস্বতা আছে, সেটাকে নষ্ট করছে কারা? আপনার কি সাপোর্ট আছে তাদের সঙ্গে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বেও আপনাদের কাছে ফরএভার গ্রেটফুল টু ইন্ডিয়া এটা যা জ্ঞাপন করেই আমার বক্তৃতা শুরু করেছিলাম, কারণ 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন। আপনারা আজকের যে পর্যায়টা আপনারা নিয়ে আসছেন, আপনি কিছুক্ষণ আগে একজন অ্যাঙ্কর হিসাবে যে ইম্পার্শিয়াল রোল প্লে করা উচিত, আমি সেটা আশা করি আপনার কাছ থেকে। আপনি প্রথমেই আপনার বিমান বাহিনীর বিভিন্ন বিমান যুদ্ধ জাহাজ, যেটা তাও তো আপনাকে তেজসটা দেখায়নি, তেজসটা ভারতীয় প্রযুক্তিতে তৈরি, সেটা দেখায়নি। জি জি, আপনি তার মিগ 29, 27 এগুলো দেখায়নি। তার মানে আপনি যে পর্যায়ে যে আমাদের বাংলাদেশের সাথে আপনি যে পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছেন, আমরা কিন্তু তাতে বিশ্বাসী নই। আমাদের যে পররাষ্ট্রনীতি, সেখানে কিন্তু বলা আছে ম্যালিস টু নান, ফ্রেন্ডশিপ টু অল, অর্থাৎ কারোর সঙ্গে আমাদের বৈরতা নয়, সবার সঙ্গে শত্রুতা নয়, কারোর সঙ্গে সবার সঙ্গে। আচ্ছা মনিরুজ্জামান সাহেব, আপনি কখনো দেখেছেন ভারতের কোনো রাজনৈতিক দলের নেতা, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক বা কেউ, অথবা কোনো ভারতবর্ষের অন্যান্য কোনো সামাজিক দল, কোনো সাধু সন্ন্যাসী, কোনো সনাতনী গ্রুপ বা কোনো হিন্দু মঞ্চ, বা কোনো ছাত্র সংগঠন, তারা কেউ বলেছে বাংলাদেশ অ্যাটাক করবে, ঢাকা দখল করে নেবে? কেউ বলেছে? কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে এরকম মন্তব্য ভুরি ভুরি আছে, আপনি গতদিনও দেখেছেন, আজকেও দেখেছেন। তাহলে এই যে বাংলাদেশে যারা ভারত দখলের কথা, এই যে আজকে আপনি শুনলেন লুঙ্গি গুটাইয়া দিল্লিতে খবর করে দেবেন, এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো তো সৌভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করছে মনিরুজ্জামান স্যার। সম্পর্কটা আপনারা, এই যে আপনাদের চ্যানেলটি, আমরা দীর্ঘ 17 বছর যেভাবে অপ্রেসড ছিলাম, তখন তো আপনারা মুখ খুলেননি, তখন আপনাদের এত মায়া কান্না দেখিনি। আজকে যেদিন শেখ হাসিনা পালিয়ে গেল, সেদিন থেকে আপনাদের মায়া কান্না শুরু হয়ে গেল। একজন পতিত স্বৈরাচারিণী, যিনি নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাকে
আপনারা এমন ভাবে হাইলাইট করছেন, আপনারা হাসিনা সম্পর্কে কম, মোদি সম্পর্কে বেশি বলছেন, ভারত সম্পর্কে বেশি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও বেশি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছিল, তখন সে আমাদের এই বিপ্লবী আন্দোলনে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সে বুঝতে পেরেছিল যে এই ছাত্ররাই সঠিক, ছাত্র জনতাই সঠিক, শেখ হাসিনা অটোক্রাট। এই জন্য আমাদেরকে সে এবং আপনাকে ফোন করে বলেছিল যে শেখ হাসিনা অটোক্র্যাট, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, অটোক্রাট, এই জন্যই তো সে আমাদের পাশে দাঁড়িয়েছিল। একেবারেই পাশে দাঁড়ায়নি। তখন উনি যেটা বলেছিলেন যে যদি বাংলাদেশের কেউ আসে, মানে এখানে শিক্ষার জন্য, চিকিৎসার জন্য অনেকে আসে, কেউ পশ্চিমবঙ্গের দরজা খটখটালে আমি দরজা খুলে দেব। আন্দোলন চলাকালীন যারা ভিকটিম ছিল, আরে আপনারা তো আন্দোলনকে সম্মানই দেননি মনিরুজ্জামান স্যার। ছাত্রদের যে দাবি রিজার্ভেশন, সেই রিজার্ভেশনের প্রসঙ্গ থেকে হাসিনা সরে এসেছিলেন। আপনি কেন আজকে বানিয়ে গুছিয়ে কথা বলছেন? সেখান থেকে শেখ হাসিনা সরে এসেছিলেন, উনি বলেছিলেন যে আমি এই রিজার্ভেশন যে 5% রিজার্ভেশন সেটা আমি তুলে নিচ্ছি। তারপরে আন্দোলন বন্ধ হয়ে গেল। তারপর 5 তারিখে আগস্টে এমন কি হলো যেদিন গণভবন লুট করতে হলো আপনাদের। আপনি গণভবন লুট জনগণ করেছে, কিন্তু জনগণ কখন করে? একজন, ওনার বাবা অবশ্যই বঙ্গবন্ধু, এই দেশ স্বাধীনতার জন্য তিনি অনেক তার ভূমিকা ছিল, আমরা এটা মানি, কিন্তু ওনার বাবাকেও বিতর্কিত করেছেন এই পতিত স্বৈরাচারিণী। তার বাবার কর্মকাণ্ডকে তিনি বিষিয়ে তুলেছে জনগণের মাঝে। কিন্তু আপনারা কখনোই আপনারা এই প্রশ্নে দাঁড়াননি যে বাংলাদেশে আপনারা নির্বাচনের সময় সেই প্রশ্নে কি বিএনপির তরফে ভারতবর্ষের কাছে এসে বলা হয়েছিল? হ্যাঁ, অনেকবার বলা হয়েছে। আপনাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে নির্বাচনী যে মানে নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য যে মেকানিজম, সেই আপনাদের পররাষ্ট্র সচিব করেছিল এই বাংলাদেশে। সেটা আপনারা বুঝতে পারেননি, সেটা বিরোধী দল হিসাবে আপনারা বুঝতে পারেননি। বিরোধী দল হিসাবে বিএনপি যখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, আমরা প্রতিবাদ করেছি। প্রতিবাদ, তাহলে আপনারা নির্বাচন বয়কট করলেন না কেন? সেই প্রতারণার ইলেকশনে আপনারা অংশগ্রহণ করলেন কেন? কেন আমরা 2024 নির্বাচন বয়কট করেছি? আরে শুনুন, এটা আপনি বুঝুন, নিজে একজন আপনি রাজনৈতিক কর্মী, আপনি বুঝুন ভারতের কাজ নয় ওখানকার গভর্নমেন্ট একজনকে ফেলে দিয়ে আর একজনকে বসানো। আপনাদেরকে ভারতকে বসিয়ে দেবে? ভারত নাক গলিয়েছিল। আর দেখুন, এই যে শেখ হাসিনার সময় তো আপনি বলছেন খারাপ, শেখ হাসিনার সময় আপনি বলছেন খারাপ ছিল, উনি অটোক্র্যাট ছিলেন, কিন্তু সেই সময় কিন্তু এইভাবে মন্দির ভাঙা হয়নি। আর যদিও ভারতবর্ষ করে থাকে, আমি তর্কের খাতিরে বলছি, তাহলে সংখ্যালঘুদের বাঁচানোর জন্য, সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা করবার জন্য যে অস্তিত্ব 1941 সালের পর থেকে কমছে, ঠিক করেছিল। ঠিক করেছিল। সংখ্যালঘু নামে কোনো শব্দ উচ্চারণ করবেন না। আরে আমি ছবি দেখাচ্ছি আপনাকে, আপনি কি বলছেন? আমি ছবি দেখাচ্ছি আপনাকে, একের পর এক ছবি মনিরুজ্জামান সাহেব। কালকেও নাটোরে, এই যে মূর্তি ভাঙা হচ্ছে, আপনি দেখুন এই যে মূর্তি ভাঙা হচ্ছে, আপনাদের কি ইনিশিয়েটিভ আছে বিরোধী দল হিসাবে? ময়মনসিংহের ছবি দেখাচ্ছি, একের পর এক মূর্তি ভাঙচুর, মন্দির লুটপাট। নাটোরের যে ছবি, সেখানে এটা জামালপুরের ছবি। আপনারা এগুলো আটকাতে পারছেন না। এগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমে দেখাচ্ছে এই খবর। আজকে আপনি অস্বীকার করতে পারেন, নাটোরে আজকে একজন সেবাই যে 20 বছর ধরে সেই মন্দিরে, শ্মশান কালী মন্দির, সেখানে সেবা করছিলেন, তাকে আজকে খুন করা হলো। আপনাদের এই ঘটনা সম্পর্কে বাংলাদেশের সবথেকে বড় বিরোধী দল হিসাবে আপনাদের রোল কি? আপনাদের রোল মডেল আপনাদের রোল মডেল খালেদা জিয়ার দায়িত্ব কি? আপনারা 50 বছরের উপর বাংলাদেশে রয়েছেন রাজনৈতিক দল হিসাবে, কি ভূমিকা? 28% থেকে হিন্দুদের পার্সেন্টেজ কমে আজকে 5.5% দাঁড়িয়েছে। আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন। আপনার সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছেন আপনারা। আরে ফ্যাক্ট কি বলছে মনিরুজ্জামান সাহেব? ফ্যাক্ট কি বলছে? আপনি মন্দির ভাঙবেন আর আমরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো? আপনাদের এগুলা সম্পূর্ণ, আপনি একজন অ্যাঙ্কর হিসেবে যেভাবে কথা বলছেন, আপনার মনে হয় আরে আমি তো আপনাকে বোঝাতেই পারছি না। আমি আপনাকে বোঝাতে পারছি না এগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রচারিত খবর। আমি আপনাকে বোঝাতে পারছি না বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রচারিত এগুলো খবর। আপনি আজকে দেখুন আপনাদের আইনজীবী আসিফ হত্যাকাণ্ডে তদন্ত কমিটি থেকে প্রত্যেক মেম্বার অব্যাহতি চেয়েছেন। আপনার কাছে খবর আছে? আইনজীবী তদন্ত কমিটি থেকে সবাই অব্যাহতি চেয়েছেন, তারা তদন্ত করতে চাইছেন না।
আপনাকে আমি বাংলাদেশ আপনি আমার কথা বাংলাদেশ শুনুন। ভাই মাইক্রোসফট সুবীর সমীক্ষায় আচ্ছা ঠিক আছে বাংলাদেশে- শুনুন আপনি মাইক্রোসফট শুনুন সমীক্ষায় এই যে বাংলাদেশে- আপনি ভারতের আচ্ছা আপনি মধ্যে- দেখুন এবার দেখুন আপনি একটু ঠান্ডা মাথায় দেখুন আপনার সঙ্গে তো আমার শত্রুতার সম্পর্ক নয় আপনি আমাদের অতিথি আপনি একজন বিদেশি গেস্ট আমাদের কাছে এটা আমাদের বিরাট ব্যাপার সিএনএর অ্যাচিভমেন্ট আমরা প্রত্যেকদিন একজন করে বিদেশি গেস্ট বসাতে পারি এই দেখুন আমি তো থ্যাঙ্কস দেব সোমনাথকে এই দেখুন এই যে এই ছবি দেখুন বাংলাদেশের মিডিয়া দেখুন এই যে ঘটনা ঘটলো পুলিশের বক্তব্য কি এখানে কারা আসলে জড়িত থাকতে পারে আর এই ঘটনা এখন পর্যন্ত কোনো দেখুন। সন্দেহভাজন কাউকে আটক করা হয়েছে কিনা বাংলাদেশের মিডিয়া দেখুন উপস্থাপন করুন আমার তো কথা বলতে দিচ্ছেন দাঁড়ান না। দাঁড়ান শুনুন না 10টার পরপরই কিন্তু যে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের যে সদস্যরা তারা কিন্তু আসলে মন্দিরে আসার পর তারা জানতে পেরেছে যে এখানে কিন্তু একটি বারান্দায় একটি লাশ পড়ে আছে আসলে লাশ পড়ে থাকার পর তারা যখন পুলিশকে খবর দেয় বা শাসন কমিটির সদস্যদের খবর দেয় নেতৃবৃন্দদেরকে খবর দেয় তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং আসার পর যখন এটা কিসের নিউজ কোন টিভির নিউজ বলেন এখানকার সেবায় এটাকে আপনি ভাঙবেন গিয়ে নিউজ এটা কোন টিভির নিউজ বলছি দাঁড়ান শুনে নিন আগে অনেক বানানো ভিডিও আছে শুনে নিন বিভিন্ন নামে বেনামের চ্যানেল বেনামের চ্যানেল আছে আওয়ামী লীগের বানানো এখন দেখায় যে এখানে কিন্তু আসলে শ্মশান কমিটি সহ বা তার মানে সেবাইত মারা যায়নি আপনি বলছেন প্রশাসনের পক্ষ এটা থেকে কোন চ্যানেল বলেন আপনি আরে খবরটা বলুন আপনি ঠিক আপনি 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 বলুন যে খবরটা ঠিক কিনা বলেন আপনি বলুন যে খবরটা ঠিক কিনা আরে ভাই আপনি চ্যানেলের নাম বলেন আরে চ্যানেল নাম বলে কি হবে আপনি খবরটা বলুন কিনা ঠিক কিনা আপনি তো ফেব্রিকেটেড একটা টিভি বানানোর নাম এই তো দেখাচ্ছি তো আমি তো নামও বলছি আপনাকে আর কিভাবে বোঝাবো এ তো বাংলাদেশ থেকে আসছে আমাদের কাছে আরে ভাই আপনি চ্যানেলের নাম বলেন চ্যানেলের নাম আমি বলতে রাজি নই এই তো তাইলে আপনি এটা চ্যানেলের নাম আমি বলতে রাজি নই একাধিক সংবাদপত্রের খবর আচ্ছা আপনাকে আমি সংবাদপত্রের একটি সংবাদপত্র হ্যাঁ আপনি আপনাকে বলেই শোনেন মাইক্রোসফট যে সমীক্ষায় বিশ্বের এখানে ভারত এখন বর্তমানে হ্যাঁ। মিস ইনফরমেশন মানে মিথ্যা হ্যাঁ। তথ্য এবং হ্যাঁ। ডিস ইনফরমেশন হ্যাঁ। মিথ্যা এবং ভ্রান্ত তথ্যের ভিত্তিতে আপনি আপনাদের বাংলাদেশে আপনি শুনুন ভারত এখন আপনাদের- গুজবের দেশ। আপনাদের এই দেখুন সব সমীক্ষায় আচ্ছা আচ্ছা এই যে মূর্তি ভাঙার ছবি এবার- এই দেখুন মস্তক ছেদন করা হয়েছে মূর্তি ভাঙার ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যাচাই ছাড়া ফরওয়ার্ড করেন এই তো মূর্তি ভাঙার ছবি আপনাকে দেখাচ্ছি বাংলাদেশে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে দিচ্ছি আপনাকে শুনুন হ্যাঁ, বলুন। একটা উদাহরণ দিচ্ছি বলুন। ত্রিপুরা থেকে একটি বাস উনি ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা আসতেছিল হ্যাঁ। সেটা খাদে পরে দুর্ঘটনায় পতিত হয়েছে হ্যাঁ। পরে সেটা আপনাদের চ্যানেলগুলাই সেগুলো ঢালাওভাবে প্রচার করে কই কোথায় করেছি কোথায় আমাদের দেখান আমাদের নিউজ ক্লিপসটা দেখান সিএন থেকে এই খবর করেছে যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে গেছে আর সেটাকে আমরা মানে দেখিয়েছি যে বাংলাদেশি মুসলিমদের কাজ কোথায় দেখিয়েছি দেখান ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী হ্যাঁ। তখন সে সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা মিথ্যা ত্রিপুরার পরিবহন মন্ত্রী হ্যাঁ এমন ভাবে আপনারা মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশনের মাধ্যমে আপনি শুনুন অনেক কথা বলেন শুনুন একটুখানি আমি বেশ একটা বিরতি নিই তন্ময়দা একটা বিরতি নিচ্ছি একটা বিরতি নিয়ে আপনাদের শুনুন একটা কথা শুনে রাখুন মনিরুজ্জামান সাহেব বাংলাদেশের সমস্ত মিডিয়া বিক্রি হয়ে গেছে তা তো না আপনি তো স্বীকার করবেন কি করবেন না জানি না 5ই আগস্টের পর কটা মিডিয়া চ্যানেলে আপনারা ভাঙচুর করেছেন তাদের অফিসে জায়গায় কর্মীরা কাজে যেতে পারেননি জায়গায় কর্মীরা প্রাণ বাঁচিয়ে তাদের বাড়িতে পালিয়েছিলেন এই খবরগুলো ওয়ার্ল্ড মিডিয়া খবর করেছেন এবং সাংবাদিকদের আপনারা গ্রেপ্তারও করেছেন 5 তারিখের পরে সরকারের হয়েই খবর করতে হবে হাসিনার হয়ে খবর করা যাবে না আওয়ামী লীগ সমর্থিত থাকে তো অনেক চ্যানেল আওয়ামী লীগ যে সমস্ত চ্যানেল এবং উপদেষ্টারা বলছেন এটা দেখান ওটা দেখান এটা দেখান সরকার কি করছে সেটাও দেখান আমি তো বলছি যে শ্মশানকালী মন্দিরে যে হত্যা হলো কালকে সেবায়েত সেখানে আজকে সকালবেলায় পুলিশ পৌঁছেছে পুলিশ তদন্ত করছে দেখছে তারা বিষয়টা কিন্তু খুনটা হয়েছে এটা বাস্তব আপনি শুনে রাখুন একটা বিরতির পর আমাদের ভারতে বসে থাকা যারা প্রতিনিধি রয়েছেন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের তারা এবার বলবেন আপনি একটু শুনে নিন এরপরে যখন মণি কর্মকার আসবেন আপনাদের দেশের মানুষের মুখে আপনাদের কর্মকাণ্ডের লীলা খেলাটা শুধু শুনবেন এটা আমি বলবো না উনি যেটা বলবেন আপনাদের দেশের মানুষ আপনাদের দেশের মাটিতে বসেই আপনাদের এই মৌলবাদী অ্যাক্টিভিটিস নিয়ে উনি বলবেন ঠিক আছে তখন আপনি শুনবেন বেশ একটা বিরতি নিচ্ছি বিরতির পর দ্রুত ফিরে আসছি সঙ্গে থাকুন বেশ
আমরা আলোচনায় ফিরে আসলাম। এক্ষুনি আলোচনা করব বাংলাদেশের এই নানান কথা নিয়ে। হাসি ঠাট্টা স্টুডিওতে ক্রমাগত চলছে, নানান ক্লিপস আমাদেরকে আমার কলিগরা দেখাচ্ছে যে দেখো এই বলেছে এই বলেছে এই বলেছে। এখন তন্ময়দার কাছে, তন্ময়দা আমাদের সবার হাসির উদ্বেগ হচ্ছে এর ফলে। এই যে বর্তমান পরিস্থিতি কি বলবেন? ভারতের অনেক দোষ দিলেন। এক হচ্ছে বললেন যে পররাষ্ট্র সচিব গিয়ে বাংলাদেশের ভোটের প্ল্যান তৈরি করে, আর বিরোধীরা তখন কি করে? আমার এটা সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন হচ্ছে উনি যেগুলো বলছেন সেগুলো উনি শুধু সংখ্যালঘুটা বললেন। আমি বলছি সংখ্যালঘুর মধ্যে মূলত আপনারা হিন্দুদের সব থেকে বেশি নির্যাতন করছেন ওখানে। এবং আপনারা হচ্ছে জানেন, আপনি এত তথ্য দিচ্ছেন, আমি বলে দিচ্ছি তথ্যতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তাদের তথ্য হচ্ছে 5ই আগস্ট থেকে 20শে আগস্ট এই 15 দিনের মধ্যে 2200 সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর আপনাদের হচ্ছে ইউনিসেফ হচ্ছে যিনি হচ্ছেন প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন যে 22শে অক্টোবর পর্যন্ত 88টা কেস হয়েছে, 70 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো অ্যারেস্ট করেছেন কি ওদেরকে মজা করতে আপনারা, না হচ্ছে ওদেরকে দুধ ভাত খাওয়াতে? তাহলে অ্যারেস্ট করেছেন কেন? তার মানে তারা করেছে কাজগুলো, একদমই তারা নির্যাতন করেছে, একদমই। সুনামগঞ্জে 4 জনকে গ্রেফতার করা হয়েছে 22শে অক্টোবর পর্যন্ত, একদম। তারপরে আজ পর্যন্ত কত হয়েছে? আর তারপরে আমরা মনে থাকবে ওই ইউনিসের সাথে যখন বৈঠক হচ্ছে, আপনাদের এই দেশের মানুষ ফারহাদ বাজার কি বলেছিলেন যে ন্যূনতম মানবাধিকারটা আপনি লঙ্ঘন করেছেন। এই মুহূর্তে তন্ময়দা ঠিক এই বক্তব্যে আমাদের মনে পড়ে গেল। আর এই মুহূর্তে সেই ক্লিপিংস যখন সর্বধর্ম বৈঠক করেছিলেন মোহাম্মদ ইউনূস ঢাকাতে, সেখানে ফারহাদ মাজার কি বলেছিলেন তন্ময়দার কথা প্রসঙ্গে একবার দেখাবো সেই ক্লিপ, শুনুন। জুলাই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এটা আমরা একটা বড় ঘটনা, একটা অভূতপূর্ব বিপ্লব হতে দিয়ে গেছি, এবং এটা একটা নানান কারণে আমাদের শিথিলতা আছে, আমাদের দুর্বলতা আছে, কিন্তু সেই সুযোগটা কিছু কিছু শক্তি আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে তারা গ্রহণ করতে চাইছে, এবং বর্তমান সরকারকে আনস্টেবল করবার তাদের একটা অত্যন্ত পরিষ্কার একটা আমরা দেখছি। চিন্ময় কৃষ্ণ দাস ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকদের উপর প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগে করা হোক না কেন তিনি একজন একটা বিএনপির তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার, যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো, এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন। ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম এবং আমাদের উপদেশ সমাজে অনেকে আছেন, তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি। ফলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে, আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কি বলে গণমাধ্যম কি প্রচার করছে, এটা ইরেলেভেন্ট আমাদের জন্য। তন্ময়দা আপনি বলছিলেন, আমি ফারহাদ মাজারের কি বক্তব্য পুরোটা আমি শুনিয়ে দিলাম। এইটা আমি ওনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি এটাকে কি বলবেন? মিস ইনফরমেশন তৈরি করেছে মিডিয়া, একদম করে দেখাচ্ছেন। তো আপনি তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে ওখানে। এবার দাঁড়ান, আপনি তো দেখতে পাচ্ছেন। এবার আপনি এখানে বসে মিথ্যা কথা বলছেন সব সময়। মনিরুজ্জামান সাহেব একটু থামুন, ওনাকে বলতে দিন, আমি আবার আপনার কাছে যাব। এবার আপনি যে বলছেন উনি হচ্ছে দেশদ্রোহিতার মতো কাজ করেছেন, কি কাজ করেছেন কোনো প্রমাণ দিয়েছেন? একটা প্রমাণ আপনারা দেখান, একটা প্রমাণ। বিএনপি তো অভিযোগ করেছে, বিএনপি একটা প্রমাণ দেখা চিন্ময় কৃষ্ণ দাসের এগেইনস্টে যে সেখানে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে, যে কোনো একটা ডকুমেন্ট, একটা ফুটেজ আপনার কাছে যায়, আপনি এক্ষুনি দেখান, আমি এক্ষুনি লাইভে দেখাবো। আপনি তো বিএনপি নেতা, আপনি গলায় বিএনপির উত্তরীয় পরে মনে হয় বসেছেন। জি জি জি, আমরা ন্যাশনালিজম আইডিওলজি চেরিশ করি এবং আমরা অহিংস রাজনীতি করি। আপনি একটা দেশদ্রোহিতার প্রমাণ দেখান, এরপরে আসছি। আপনাদের নেই। আজকে আপনারা উত্তরপ্রদেশ মুজফ্ফরবাদে আবার আপনি উত্তরপ্রদেশ, আরে আমাদের দেশে মানুষের শান্তি আছে, আপনার কাছে কেন চলে আসলেন আপনি আবার? আপনারা আমলার শাহী মসজিদ আজকে 180 বছরের পুরানো মসজিদ ভেঙে ঘুরিয়ে দিয়েছেন।
আর আপনারা আমাদেরকে বলেন মৌলবাদী। কোথায় কোথায় দেখছেন আপনি? আমাদের এখানে সব উত্তরপ্রদেশ। যা কোর্টের নির্দেশে সব কাজ হয় এখানে আইন ব্যবস্থা কাজ করে। আপনারা মসজিদ ভেঙে দেন 180 বছরের, আর এখন আপনারা আমাদের মৌলবাদী বলেন। কোন মসজিদ ভাঙা হয়েছে আপনি কথা বলছেন? কোন হচ্ছে এখানে যা হয় মসজিদ দিয়ে যা হয় সব কোর্টের নির্দেশে হয়। কোর্টের নির্দেশের পর দীর্ঘদিন অবজারভেশন আইন অনুযায়ী হয়। আপনি এটা ভাবুন ভারতবর্ষে একাধিক মন্দির ভেঙে বাবর, ঔরঙ্গজেব, এরা বিশেষত ঔরঙ্গজেবের সময় যেভাবে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন সেই সময় যখন ভারত দখলের সময়, আমি সেই পুরনো ইতিহাস ঘাটতে চাই না। এখন এই মুহূর্তে আমরা সহাবস্থানের যে বাংলাদেশকে দেখেছিলাম সেই বাংলাদেশকে দেখতে পাচ্ছি না বলে আমরা 100 বার তার প্রতিবাদ করব এবং যেটা করছি। আমি আসছি মনিরুজ্জামান সাহেব, আপনার কথা শুনবো, কিন্তু বিরতির পর ফিরে এসে নওল কিশোর গোস্বামী, ভগবত প্রবক্তা সনাতনী মঞ্চের, আমি ওনার কথা শুনবো, আপনাদেরকে শোনাবো, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, নওল কিশোর গোস্বামী যাব। ওনারা আজকে ওনাদের মতো ভক্তরা এদেশে বসে চোখের জল ফেলছে এই কারণের জন্য বাংলাদেশে যেভাবে সনাতনীদের ইতিহাস প্রসিদ্ধ মন্দির, ইতিহাস প্রসিদ্ধ মূর্তির মস্তক ছেদন করা হচ্ছে, সেই ছবি আমার কাছে রয়েছে, আমি দেখালাম কিছুক্ষণ আগে। আপনারা শুধু একটা কথা বলুন যে আপনারা ওখানকার সনাতনী মঞ্চ আছে তার সঙ্গে যোগাযোগ করছেন, কথা বলছেন, তাদের মনোবল বাড়াচ্ছেন, বা কোনো ইনিশিয়েটিভ যদি তারা নেন অ্যাকোমোডেটেড হয়ে একসঙ্গে হয়ে, সেই ব্যাপার কি আপনারা বলছেন? কি বলছেন? মাতব্বর বাবু, আমি আপনাকে দুটো কথা জিজ্ঞেস করতে চাই। আপনি একটা বললেন যে ভারতবর্ষের মিডিয়া এবং ভারতীয় যারা এখানকার সরকার বলুন, মানুষ বলুন, জনগণ যাই কিছু বলুন না, কথা মিথ্যে কথা বলে, অর্থাৎ সর্বসাকুল্যে ভারতীয় মিথ্যে কথা বলে, আপনি একটা কথা বলেছেন। দ্বিতীয় আপনি বলেছেন মাইক্রোসফট সমীক্ষায়, দাঁড়ান, আর সমীক্ষা বাদ দেন না মশাই, মূল্য কথা কন, সমীক্ষা থন ভালোই হন, সমীক্ষায় কাম নাই, সমীক্ষার থন ভালো ওতে কোনো কাম নাই, মূল্যের কথা কন, কি করতে হইন না লাগে, ইয়া পরে কবে না সমীক্ষা পরে কবে না হইন না লাগে, আগে হলেন কথা, হ্যাঁ হইন না লাগে। শোনেন, আপনি যে কইলেন যে ভারতীয়রা মিথ্যা কথা বলে, ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতীয় টিভি চ্যানেল মিথ্যা বলে, তার সঙ্গে যুক্ত করলেন এইমাত্র বলে উত্তরপ্রদেশ মুজফ্ফরপুর। আমি উত্তরপ্রদেশকে বাদ দিয়ে আমি সমগ্র রাজ্যকে ধরছি ভারতবর্ষের মধ্যে। আপনি একটা রাজ্যকে দেখান, একটা জায়গাতে দেখান যে আমাদের এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধদের দাঙ্গা চলছে। এক, মুসলিম সংখ্যা বাড়ছে তো এখানে দাদা। এক মিনিট, আমি বলিনি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ভারতবর্ষে বর্তমান যে মুসলিম সংখ্যা মানে বাড়ছে, বেড়ে চলেছে, এগুলো আপনারা পাশায় লাথি মেরে খেদাচ্ছেন, আর তারা এখানে এসে জঙ্গি করে সৃষ্টি। এই জঙ্গি, আমি অরিন্দমকে বলবো যে জঙ্গি গ্রেফতার হয়েছে না, সেটা আমি দেখে আপনি বলতে থাকুন, ও ছবিটা দেখাবেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে জঙ্গি গ্রেফতার। আজকে বর্তমানে ভারতবর্ষে যেভাবে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছেন আপনারা, আপনাদের নিমন্ত্রিত মৌলবীদের জামাই, ভাগনা, ভাতিজাদের আদর করে পাঠাচ্ছেন আজকেই পাওয়া গেছে বাংলাদেশে। এটা ভেবেন নেবেন না ভারতবর্ষ কিন্তু চুরি পরে বসে নেই। ভারতবর্ষের একটাই মাথায় রাখবেন, আমরা ভারতীয়, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী, আমরা এক জায়গায় হয়ে লড়াই করি, সংগ্রাম করি আমাদের দেশকে রক্ষা করার জন্য। রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু এবং শুনুন, আমি বলি আমাদের এখানে শিক্ষা নিন। আপনাদের বাংলাদেশের আমার মনে হয় এখনো জিরো কিচ্ছু শিক্ষা পাননি আপনারা। আমরা এখানে হতে পারে তৃণমূল কংগ্রেস কেউ করে, হতে পারে বিজেপি কেউ করে, হতে পারে কংগ্রেস কেউ করে, হতে পারে সমাজবাদী পার্টি কেউ করে, হতে পারে সিপিএম কেউ করে, যে পার্টি করে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন কোনো দেশের উপরে আঘাত কেউ আনার চেষ্টা করবে, সকল ভারতবাসী এক জায়গায় হয়ে আমরা কিন্তু এমন টাইট দেব না, ওই নাড়া খুলে আর কিন্তু প্রস্তাব করতে পারবেন না মশাই, আর জলও পাবেন না। তাই সাবধান, খোসা দিয়েন না, ওই বলতার খোসা দিলে কিন্তু কপালে কষ্ট আছে। তাই আমি চাই না, আমি আগেও বলেছি, আবারও বলছি আপনাদেরকে, আমরা বারবার বলছি, আমরা ভারতবর্ষে, আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একটু আগে, আমি জোর দিয়ে বলছি, কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি তোমরা লড়াই করো, বলতে পারবেন এই কথা? মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি রক্ষা বাহিনী পাঠাতে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে সরকার পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন,
যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন যে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হোক, আপনারা কি বলছেন? সরকার পরে যাবেন। আপনারা কি ওনার মানে ওনার কি মানে মাথা কিনেছেন নাকি আপনার ভোট দেওয়াকে যেতান? ওই ধমকি এখানে দেখাবেন না। আপনাদেরকে বলছি পরিষ্কারভাবে, আপনি সচক্ষে দেখেন কতগুলো মন্দির ভেঙেছেন। আপনারা প্রতিবাদ করেছেন একটাও? একটা মন্দির তোমরা ভাঙছো কেন? কোন জায়গায় আমার কাছে প্রতিদিন আমার কাছে প্রুফ আসে। আজকেও এসছে, গতকালকেও এসছে। আপনারা একেবারে এক মন্দির ভেঙে যাচ্ছেন। আজকে যদি আপনার বাড়ির, আমি আপনাকে প্রশ্ন করি, আপনারা যেভাবে কদিন ঘরটা পুড়িয়েছিলেন সেই দেবনাথ কোথায় যেন ব্যাপারটা, আজকে আপনার বাড়িতে আমি যে আগুন লাগিয়ে দিই, আপনি ঠিক থাকবেন তো? আগে শুনুন, পকেটে 5টা পেন গুজলে ওই ঠুসটাস ইংলিশ কইলে মশাই হ্যাঁ শিক্ষিত করা যাবে না। আগে মানুষ হন, মানুষ হয়ে মানবতার পরিচয় দিয়ে মানুষের পাশে দাঁড়ান। কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু সব ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়ান, মনুষ্যত্বের পরিচয় দিন, তারপরে ধর্ম। আপনি বলছেন বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগও আমার নয়, বিএনপিও আমার নয়, আমার সবার প্রথম মানুষ। আমরা মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে দাঁড়াই। তবে একটা কথা বলে রাখি, যদি সনাতন ধর্মের প্রতি আপনারা যেভাবে অত্যাচার করছেন যদি শান্ত না করেন, তাহলে কিন্তু পরিষ্কার বলছি মিডিয়ার মাধ্যম দিয়ে আপনার কপালে কিন্তু খোর আছে, আপনারা প্রস্তুত থাকবেন। বেশ, আমি চলে আসবো। সৌরভ প্রিয় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ দা, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা আমি আরে আপনার কথা তো শোনেন, আপনার কথা আপনার আচ্ছা ওনারটা শুনে বলুন। মাতব্বর সাহেব বলুন, মনিরুজ্জামান সাহেব বলুন। আমরা আগেই বলেছি আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা হচ্ছে কারোর সঙ্গে বৈরিত নয়, সবার সঙ্গে। যদি তাই হতো, এটা মুখে বলছেন, কাজে কি হচ্ছে? তাই হতো, যদি কি হচ্ছে দাদা, এক মিনিট, যদি তাই হতো, যদি তাই হতো, তাহলে 5ই আগস্টের পর থেকে আজকে ডিসেম্বরে শুনুন, যদি আপনারা শুনুন মাতব্বর সাহেব, শুনুন মাতব্বর সাহেব, যদি আপনারা মনে করতেন যে আমরা প্রেম প্রীতি সৌজন্য বোধকে, শুনুন আমি আবার বলছি, যদি আপনারা মনে করতেন যে আমরা প্রেম প্রীতি ভাতৃভাব বজায় রেখে চলবো, তাহলে আপনারা অশান্তি করতেন না। এবং আপনারা অশান্তি ইচ্ছা করে করছেন যাতে তামাশা রাখা যায়। এবং শুনুন, রাষ্ট্র হিসাবে ভুল শুনুন, সনাতনী ধর্ম শুধু দোহাই দিচ্ছেন, সুন্দর সুন্দর আবার ভুল হচ্ছে। আবার আপনার সনাতন ধর্ম দোহাই নয়, আমরা কিন্তু পরিষ্কার বলছি সাধু ধর্ম নয়, আমরা সবাইকে সমানভাবে নিয়ে চলতে চাই, কিন্তু আপনাদের শিক্ষা আপনাকে মনিরুজ্জামান সাহেব আপনাকে একটা উদাহরণ দিই। আমরা এক মিনিট শুনুন, আমার কথা শুনুন। আপনি তো আমাকে আপনি তো বললেন যে মাতব্বর সাহেব, আপনি একবার ইন্ডিয়া আসুন, আমি আপনাকে নিমন্ত্রণ করছি, আপনি ভারতে আসুন, আমি আপনাকে পঙ্কুরুপঙ্কুরভাবে ঘোরাবো। আপনি দেখবেন ভারতের পরিবেশ পরিস্থিতি, এখানকার ধর্ম কর্ম জাতি কুল ধর্ম নির্বিশেষে মানুষের একতা, সবাই এক, একদম। আমি ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা কমছে মাতব্বর সাহেব, আর সেদিকে ইন্ডিয়াতে আপনি দেখুন মুসলিমদের সংখ্যা বাড়ছে। কেউ যদি সেফ না থাকে তাহলে আসতো। আমাদের রাজ্যের কথা বলি, পশ্চিমবঙ্গ, আপনার একদম হাতের কাছের রাজ্য। এই পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যা কোথা থেকে বেড়ে কোথায় গেছে? আমরা তো টলারেট করছি সবটা। কেন আমি টলারেট শব্দটা ব্যবহার করলাম? বর্ডার পেরিয়ে চলে আসছে, আধার কার্ড ভোটার কার্ড পাচ্ছে কোনো না কোনো জায়গায় অসাধু চক্রের মাধ্যমে। এরপর এখানে তারা নিশ্চিন্তে থাকছে, সেটা সিপিএম আমল হোক, সেটা মমতা ব্যানার্জির আমল হোক। তারা যদি ইনসিকিউর থাকতো তাহলে তো তারা এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যেত। পরিষ্কার এটা। আর বাংলাদেশে হিন্দুরা কমছে, তাদের জমি জায়গা বিক্রি হচ্ছে, তারা এই জায়গায় আছে সংখ্যা। আমি আসবো আপনার কাছে, একটা বিরতি নেব, এরপর সৌরভ প্রিয় দত্ত বলবেন, এরপর আপনার গায়ে যাবো দাদা, আপনার থেকে সবার কথার উত্তর নেব, তারপর আবার এক এক করে আমরা আলোচনায় যাব। কিন্তু সৌরভ প্রিয় দত্ত এই রাজ্যের শাসক দল, তার প্রতিনিধি আনঅফিসিয়াল প্রতিনিধি, তৃণমূল কর্মী হিসাবে সৌরভ দা আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু মাথায় রাখবেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক শান্তি রক্ষার জন্য, আপনারা বলেছিলেন, অনেকেই বলেছিলেন সরকার পড়ে যাবে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজ
মুর্শিদাবাদ থেকে 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে, কালকে 2 জন, এই পরপর এই কদিনে 8 জন, যারা প্রত্যেকে অন্তর্রাজ্য জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। আপনি অস্বীকার করতে পারবেন? পারবেন। আমাদের হাতে আছে ডকুমেন্টস। এটা তো বাংলাদেশের খবর না, এটা এখানকার খবর। সেটাও দেখাবো। জঙ্গিদের মুখগুলো আপনি দেখুন, চিনতে পারেন কিনা, আপনি চেনাশোনা আত্মীয়স্বজন থাকতে যদি থাকে। বেশ, একটা বিরতির পরে ফিরে আসবো, আলোচনায় থাকবো, সঙ্গে থাকবো। আর এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাবো যেখানে আসাম পুলিশ আর রাজ্যের STF তারা একত্রিত হয়ে যে 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে, এরা কিন্তু বাংলাদেশি। আই রিপিট এগেইন, এরা বাংলাদেশি। দেখুন একবার সেই ছবি দেখাবো আপনাদের। দেখুন, এই 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি আনসারুল বাংলা বা এই জাতীয় আনসারুল্লাহ বাংলা এই টিমের সদস্য এরা। জঙ্গি কার্যকলাপের অভিযোগে যুক্ত থাকার অভিযোগে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন মুখগুলো, ভালো করে দেখে নিন। আমি আসবো আপনার কাছে, যদি আপনি এদের পরিচয় জানেন বলতে পারেন, আইডেন্টিফিকেশন আমাদের সুবিধা হবে। সৌরভপ্রিয় দত্তের কাছে আসবো, একটা মিনিট। সৌরভপ্রিয় দত্তের কাছে আসবো, কিন্তু তার আগে পরিচয় করে দেবো। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নেত্রী মণি কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। মণি কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, যার মাকে কোপানো হয়েছে, আঙুল কেটে নেওয়া হয়েছে। আই রিপিট এগেইন, আঙুল কেটে নেওয়া হয়েছে। একটা আঙুলের হাফ, একটা আঙুল পুরো কেটে নেওয়া হয়েছে। ছবি আছে আমার কাছে, মোবাইলে আছে, আমি এক্ষুনি দেখাতে পারি। ওনার বোনকে ঘাড়ে কোপ দেওয়া হয়েছে, সেই ছবিগুলো একবার যদি দেখিয়ে নিতে পারি চট করে। আচ্ছা, বিরতি আপনি দেখেন, মানে এই ছবিগুলো দেখাবো, কিন্তু তার আগে সৌরভপ্রিয় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভদা কি বলবেন এরপর? শুনুন, এখানে মাতব্বরবাবু আছেন। মাতব্বরবাবু একটা জিনিস খুব ভালোভাবে জানেন, ইউনিস সাহেব ক্ষমতায় আসার পর, মানে ওই অবৈধভাবে ক্ষমতায় আসার পরে বাংলাদেশ একটা কাঙাল দেশে পরিণত হয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে যখন কাঙাল দেশ কেন বললাম, যে শেখ হাসিনা দেশ ছেড়েছে, সঙ্গে সঙ্গে শেখ হাসিনার বলাটা ঠিক না, অন্তর্বাস, ব্রা, প্যান্টি এইগুলো সব লুট করতে শুরু করেছে তার নিজের ঘরের মায়েদের বোনেদের পড়ানোর জন্য। মানে কি অবস্থা, কাঙাল কাকে বলে দেখুন। তাদের ঘরে ব্রা প্যান্টিও নেই, শেখ হাসিনার ব্রা প্যান্টি দরকার। দ্বিতীয়ত চেয়ার টেবিল, ফ্রিজের যে মাছ, মানে ইলিশ মাছ, জীবনে মাছ খেতে পারে না, ওই শেখ হাসিনার মাছ চুরি করে তার মা বোনদের বাপদের খাওয়াতে হচ্ছে। তো কাঙাল দেশ কেন বলবো না? মাছ ভাত বিছানা ফ্যান যা পারছে চুরি করছে। তো ফলে কাঙাল দেশ ইউনিসের নেতৃত্বে তৈরি হয়েছে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই ওনার জানা উচিত একটা জিনিস, ওই মাতব্বর সাহেব বাবুর, যে আমাদের এখানে একটা খুব নামকরা শো হয় আমাদের বাংলায়। এখানে বাংলাদেশেরও অনেকে এসে এখানে শোটা করেছে, মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার, মানে একটা কৌতুক শো হয়, বুঝেছেন তো? আপনাদের যে বিএনপি বলে যে জঙ্গি দলটা আছে, জঙ্গি গোষ্ঠীর যে দলটা আছে বিএনপি নামক, এই ওনাদের যে কথাবার্তা শুনে আমাদের ওই মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের যারা প্রতিযোগী বাংলাদেশ থেকে আসতো, আমার মনে হয় তাদেরকে আপনারা আবার পাঠাবেন। তাদের কথাই দেখবেন, তাদেরকে আমরা উপহার দিয়ে পাঠাবো, একটু চাল টাল দিয়ে পাঠাবো। 3 নম্বর কথা আমি আপনাদের বলি, যে আপনারা এই যে মাঝে মাঝে খুব প্রস্রাবের কথা বলেন, আমি আগেও দেখেছি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার সময় তার মূর্তিতে প্রস্রাব করেছেন। তারপরে আমরা দেখছি যে কি এক বিএনপির এক জঙ্গি ওখানে দাঁড়িয়ে বলছে আমরা খালি লুঙ্গি খুলে প্রস্রাব করবো। আমি জানি না এত প্রস্রাব আপনাদের সুগার আছে নাকি, আমি জানি না, যে আপনাদের বারবার খুব প্রস্রাব করার ইচ্ছা প্রকাশ হয় যে বঙ্গবন্ধুর মূর্তিতে আপনারা প্রস্রাব করবেন। কিন্তু সামনে যেদিন আসছে, একদিন এই বিএনপি নেতাদের মুখে বাংলাদেশের জনগণই প্রস্রাব করবে, তার জন্য আপনারা তৈরি থাকুন। আমার কাছে আপনারা ভালো করে যদি শুনে রাখুন, এই অবস্থার মধ্যে ইউনিসের মতন একটা অবৈধ নেতা, এই অবস্থার মধ্যেও ভারত 50,000 টন চাল পাঠিয়েছে। কেন? ভিক্ষা চেয়েছে ভারতের কাছে। এই অবস্থায় আগে যে চালটা 56 টাকা কিলোতে পাঠানো হতো, দয়া করে আপনাদেরকে এবার 54 টাকা দামে পাঠানো হয়েছে, যাতে আপনারা খেতেও পারেন, আবার খেয়ে ভারতকে গালাগালিও করতে পারেন। ভারতের কাছে ভিক্ষা চাওয়া ছাড়া, এক মিনিট, ভারতের কাছে ভিক্ষা চাওয়া ছাড়া আপনাদের কোনো পথ নেই। আর আপনাদের একটা কথা বলি, ফাইজার সাহেব, আপনি আমাকে একটা উত্তর দিন। আপনি বলছেন এখানে নাকি কোনো হিন্দু মন্দির ভাঙা হয়নি, হিন্দুদের উপর কিছু হচ্ছে না। এই যে কিছুক্ষণ আগে যে বক্তব্যটা শোনানো হলো, তর্ক করলে তো আর আপনারটা আমি শুনতে পারবো না। যেখানে ওই অবৈধ একটা শয়তান ইউনিসের সামনে দাঁড়িয়ে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তিনি বলছেন যে বাংলাদেশে এই ধরনের হিন্দুদের ওপর এই ধরনের আক্রমণ হচ্ছে। এই ভিডিওটা কি ফেক ভিডিও ছিল, হ্যাঁ কি না, এতে উত্তর দিন। বেশ, বলুন এবার মনিরুজ্জামান সাহেব বলুন, আমি এরপরে এই উত্তরটা বলুন। আমি প্রথমে এই যে দাদাবাবু ইতিমধ্যে ইমিডিয়েট পাস্ট যে বক্তা
তার বক্তব্যের আমি লজিক্যাল প্রেমিস দিয়ে আমি বলতে চাই, উনি প্রথমেই বলেছে বাংলাদেশ কাঙ্গাল দেশ। আচ্ছা, আমাদের এটা বিপ্লবী সরকার, ছাত্র জনতার অভ্যুত্থান, দীর্ঘদিনের পুঞ্জীবিত শোষণের প্রতিবাদ স্বরূপ। আপনি বলুন, আপনি শোনেননি? আমি বলেছি হাসিনা চলে যাবার পরে এই অবৈধ ইউনিসের নেতৃত্বে কাঙাল দেশ তৈরি হয়েছে, যার জন্য শেখ হাসিনার ব্রা প্যান্টি আপনাদের বাড়ির মা বোনদের পড়াতে হচ্ছে। এর থেকে লজ্জার কি আছে? ভাষা একটু সংযত করতে হবে প্লিজ। আপনার বক্তব্য আমি হ্যাঁ, ইউনিসের নেতৃত্বে বাংলাদেশে কাঙাল দেশ বলছি না, এখন বাংলাদেশ কাঙাল দেশ সেটা বলছি। বলুন। এনুস নোবেল প্রাইজ উইনার, আপনার রিমাইন্ডেড? এনুস নোবেল প্রাইজ উইনার, বিশ্বের রিনাউন্ড পার্সোনালিটি। আপনি আমাকে উত্তরটা দিন, সবাই মিলে একসঙ্গে বললে অসুবিধা। আমাকে একটা উত্তর দিন। ইউনিসের সামনে মুসলিম ভদ্রলোক যে কথা বলেছে সেটা ফেক না সত্যি? ওই ভিডিওটা ফেক? গণভবন থেকে যেগুলো হয়েছে, গণভবন তো আপনাদের সরকারি বাসভবন না, না তা আপনাদের। হ্যাঁ, বাসভবন। আপনারা তো মায়া খান না কেন? শেখ হাসিনাকে এমন ভাবে অপছন্দ করে বাংলার জনতা, তাই বলে শেখ হাসিনার ফ্রিজের মাছটাকে নিয়ে যাবেন? আপনি কথা আমাকে বলতে দিন। হ্যাঁ বলুন। আপনি অনেক কথা বলেছেন। শেখ হাসিনা এখানে সাবজেক্ট ম্যাটার না, একজন স্বৈরাচারীর পতনের যে প্রতিবাদ স্বরূপ গণভবন, এটা লুট নয়। তাহলে কি এটা? প্রতিবাদ। এটা প্রতিবাদ? আরে এটা প্রতিবাদ, এটা উৎসব। উৎসব, লুট উৎসব। বলতে চাইছেন বাংলাদেশের লুট উৎসব। মাতব্বর বাবু, তার মানে আপনি বলছেন থেকে মাছ নিয়ে চলে যাবে, চেয়ার টেবিল নিয়ে চলে যাবে, একটা মহিলা ছায়া ব্লাউজ শাড়ি নিয়ে চলে যাবে, এটা আপনাদের কালচার, এটা আপনাদের বিএনপি শিক্ষা, এটা আপনাদের বিএনপি আদর্শ, এটা আপনাদের বিএনপি চেতনা, এটা আপনাদের বিএনপি উপহার, এটা আপনাদের জঙ্গিদের শিক্ষা, এটাই তার পরিচয়। আচ্ছা, আপনি বিএনপিকে কেন জঙ্গি বলেছেন? ও না না, বিএনপি এই দেশ শাসন করেছে। মহান প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। আপনি কাকে কি বলছেন? না না, বিএনপি শিক্ষিত এত হয়েছে যে বঙ্গভবন থেকে মহিলার ছায়া ব্লাউজ শাড়ি ব্রে এবং ফ্রিজ থেকে মাছ চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে। কদিন আগে দেখা গেল আলু কেটে কেটে কি কিলো। আচ্ছা, এবার একটা মিনিট, একটা মিনিট বিরতি নেব হাতে। এই সময় বিরতি নিতেই হবে, এটা নিতেই হবে। 55 এই বিরতি নিতেই হবে, এই সময়ে আমাদেরকে নিতেই হবে। প্লিজ 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 প্লিজ। আমি এরপরে এসে মণি কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা চিৎকার করছি না, বাংলাদেশের মাটিতে থাকা একজন মহিলা, তিনি কি বলছেন শোনাবো আপনাকে। দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। শুধুমাত্র পরিবার আক্রান্ত নয়, মনিদের চোখে দেখা বাংলাদেশের এই মুহূর্তের হাল হকিকত কি, এটা আমি একটু আপনার থেকে জানতে চাইবো। একেবারে আসল যেখানে যেখানে ঘটনা ঘটছে, আপনার কাছে যে ইনফরমেশন রয়েছে, আপনি যা যা দেখছেন দেখেছেন সেগুলো একটু বলুন। আপনার সঙ্গে মনিরুজ্জামানও রয়েছেন, তিনিও শুনছেন। মনিরুজ্জামান মাতব্বর আমাদের গেস্ট আজকে, বলুন। মণিদেবী বলুন, মণিদি বলুন। হ্যাঁ, আমি হচ্ছি, নমস্কার সবাইকে, সবাই ভালো আছেন? সবাই ভালো আছে। আমি হচ্ছি মণি কর্মকার, আমি চট্টগ্রাম জেলা পূর্বতলা উপজেলা জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। প্রথমত হচ্ছে আমি একটা কথা বলবো, প্রথমত হচ্ছে আমি সংখ্যালঘু, দ্বিতীয়ত হচ্ছে আমি আওয়ামী লীগ নেত্রী। বাট আমি যখন 5ই আগস্টের পর আমার বাসায় ভাঙচুর হয়, তারপর আমার স্কুল পড়ুয়া ছেলে রাজনৈতিক কারণে আমাকে না পেয়ে আমার ছেলে স্কুলে পড়ে, স্কুল পড়ুয়া ছেলেকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাকে মামলা দেয়। যখন তাকে আপনার ইয়েতে নিয়ে যায়, কোর্টে চালান দেয়, ঠিক তখনই আমার মেয়ে এবং আমার বোন কান্নাকাটি করে তাকে ছাড়ার জন্য। কিন্তু তাৎক্ষণিক আমার এবং আমার মাকে অ্যারেস্ট করে তাদেরকে মামলা দিয়ে দেয়। কি ধরনের বাংলাদেশ? আওয়ামী লীগ সরকার সাম্প্রতিক একটা বাংলাদেশ। এখন যেহেতু আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নেই, যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ছিল, বাট তখন আমাদের এখানে হিন্দুদের উপর এত অত্যাচার হয়নি। আমরা কথা হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, কেন হিন্দুদের উপর অত্যাচার হবে বলেন? আমরা তো মেনে নিচ্ছি যে সরকারি ক্ষমতায় আসুক। আমি চাই সুন্দর সুষ্ঠু একটা দেশ
তারা করুক, কিন্তু তারা সুন্দর সুষ্ঠু দেশ না করে তারা হিন্দুদের উপর অত্যাচার করতেছে। আর তো অনেকে এখানে রাজনীতি করেছে, তাহলে কেন আমার উপরে এত অত্যাচার? আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বোনকে তারা মামলা দিয়েছে আমাকে না পেয়ে। ঘুষ করলে আমি করছি। আমার ছেলে তো ক্লাস 9-এ পড়েছে, ফাইনাল পরীক্ষা দিচ্ছে, তাকে কেন অ্যারেস্ট করা হলো? আমি জানতে চাই আপনাদের কাছে এটা কি ধরনের রাজনীতি? মনিরুজ্জামান সাহেব বলছেন বাংলাদেশে মন্দির ভাঙা হয় নাই, মূর্তি ভাঙা হয়নি, এগুলো আমরা বানিয়ে বানিয়ে দেখাচ্ছি। বাংলাদেশে কি মন্দির মূর্তি ভাঙা হচ্ছে? হিন্দুরা কি আক্রান্ত হচ্ছে? মেয়েদেরকে সম্মান যাচ্ছে? এগুলো একটু বলুন আমায়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে মন্দির, জায়গা জায়গায় মন্দির ভাঙা হচ্ছে, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কেন আমাদের মন্দির ভাঙা হবে? কেন আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে? আর তাদেরকে কিছু বলতে গেলে তারা আমাদেরকে একটা কথাই বলে, আমরা তো আপনাদের মন্দির পাহারা দিচ্ছি। আমরা যদি মুসলিম আপনাদের মন্দির পাহারা দিই, আপনাদের কেন আমরা নিরাপত্তা দিচ্ছি না? যদি আমাদের মন্দিরে ওদের পাহারা দিতে হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? কোথায় আমাদের স্বাধীনতা? আমাদের স্বাধীনতাটা কোথায়? তারা যদি আমাদের মন্দির পাহারা দেয়, কোথায় সে আমাদের স্বাধীনতা? আমরা কি তাদের মসজিদ পাহারা দেওয়ার জন্য আমরা কি চাই? আমরা তো কখনো চাই না তাদের মসজিদ পাহারা দেওয়ার জন্য। আমাদের মধ্যে তাদের কেন পাহারা দিতে হয়? আমরা তো বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশে আমরা বাস করি, তাহলে কেন আমাদের মন্দির ওদেরকে পাহারা দিতে হয়? কেন আমাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হয়? কষ্ট নেই আপনাদের কাছে? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তো কোনো মন্দিরের ভাঙচুর হয় নাই, কারো বাড়ি আপনার জ্বালিয়ে দেওয়া হয় নাই। হ্যাঁ, আপনার যে সরকারি ক্ষমতায় আসুন, আপনারা যারাই আসেন না কেন, ভাই প্লিজ আপনারা প্রতিহিংসা রাজনীতিটা ছেড়ে দেন, আপনারা প্রতিযোগিতার রাজনীতি করেন, আপনারা এমন কিছু করেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কতটুকু উন্নয়ন করেছে আপনারা সেটা দেখে তার চেয়ে ভালো কিছু করার চেষ্টা করেন, তার চেয়ে বেশি আপনার উন্নয়নের দিকে নিয়ে যান, আমাদেরকে শান্তি দেন, সাধারণ জনগণকে শান্তি দেন। এইভাবে যদি আপনারা মারপিট করেন, আমাদের উপর হামলা দেন, কার কাছে যাবো বলেন? আমরাও তো এই দেশের নাগরিক, আমরা রাজনীতি করেছি, আপনারা আওয়ামী লীগ করেছেন, কেউ বিএনপি করেছে, কেউ জামাত করেছেন, কেউ জাতীয় পার্টি করেছেন। আপনাদের দল আপনাদের কাছে অনেক অনেক বড়, আপনাদের কাছে অনেক মূল্যবান। যেহেতু আমি আওয়ামী লীগ করি, আমার দল আমার কাছে মূল্যবান। আজকে যদি শেখ মুজিবর দেশে না থাকতো, অবশ্যই আমরা সেই দেশ স্বাধীন করতে পারতাম না। হ্যাঁ, আপনারা একটা কথাই আপনারা বলতেছেন কি 5ই আগস্ট আপনারা বাংলাদেশ স্বাধীন করেছেন, তাহলে 1971 সালে আমাদের দেশ কি হয়েছিল? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, 1971 সালে কি এই দেশ স্বাধীন হয় নাই? 5ই আগস্ট আপনারা দেশ স্বাধীন করেছেন। হ্যাঁ, আপনারা কি স্বাধীন করেছেন? আপনারা আওয়ামী লীগ থেকে আপনাদের কাছে নিয়ে নিচ্ছেন। ঠিক আছে, আমরা মাইনে নিলাম, পরিবর্তন আসুক, আমরা পরিবর্তন চাই। যদি পরিবর্তন না আসে তাহলে আমরা কি করে বুঝবো কোন সরকার আমাদের জন্য কতটুকু করতে পেরেছে, কতটুকু উন্নয়ন করেছে? আমরা পরিবর্তন চাই, আমরা চাই পরিবর্তন। হ্যাঁ, আপনারা তাদের কাছে আপনারা একটা দাবি করেছেন কি আপনারা কোঠা নিয়ে আন্দোলন করেছেন। হ্যাঁ, আমি কোঠার পক্ষে আসছি, আমি কোঠার পক্ষে। ঠিক আছে, তারা তাদের মেধা দিয়ে যাক, তাই বলে এইটা নয় যে আপনারা ক্ষমতায় যাওয়ার পর আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করবেন, ঘর ভাঙবেন, মন্দিরে আগুন। যারা মুজিবের মূর্তি ভাঙছে তারা হিন্দুদের মন্দির ভাঙবে, এটা তো স্বাভাবিক। যারা মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে, এটা কি পরিবর্তন? এটা কি ছাত্র আন্দোলন? আপনারা একটা ইস্যু দেখালেন আর পুরো মিথ্যা ইস্যুটা দেখিয়ে আপনারা ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সেনাবাহিনীর মাধ্যমে বাইরে পাঠালেন দেশ থেকে। ইস্যুটা ছিল ছাত্র আন্দোলন। আচ্ছা, তাহলে ছাত্র আন্দোলনে কোথায় এরকম লেখা আছে যে ইউনিভার্সিটিতে হিন্দু ছাত্রদের পিটানো হবে? ঢাকা ইউনিভার্সিটির ছবি কোথায় লেখা আছে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হবে? আপনি বলুন। হত্যাকাণ্ড কি মনে আছে দাদা বাবু? বলুন। মাই রেভারেন্ট অ্যাঙ্কর বিশ্বজিৎ হত্যাকাণ্ড, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মুজিবকে কখনো মুছে দিতে পারবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের মন থেকে মুছে দিতে পারবেন না। আমরা আওয়ামী লীগ করি, প্রয়োজনে আমরা জান দিব, তারপর আমরা আওয়ামী লীগ থেকে কখনো সরে যাব না। আপনারা আমাদের সন্তানের উপরে আঘাত করতেছেন, আমার সন্তানকে মামলা দিচ্ছেন। কেন আপনারা আমার সন্তানকে মামলা দিতে? তারা কি রাজনীতি করে? বেশ, এবার উত্তরটা নিন মনিদি একটু উত্তরটা নিন। কি বলবেন মনিরুজ্জামান, বলুন। জি, আমি প্রথমে আমাদের অ্যাঙ্কর মাই রেভারেন্ট পার্সনেস, আপনি অ্যাঙ্কর সাহেবকে আমি বলছি, আপনি যে বিভিন্ন ফুটেজ শো করছেন, আপনি অ্যাজ এ অ্যাঙ্কর আপনার উচিত সমস্ত কিছু ইম্পার্শিয়াল রোল প্লে করা। কিন্তু আপনি এখন পর্যন্ত আমি দেখিনি 2024-এর যে নির্যাতন, এই যে ছাত্রদের উপর, আমাদের পলিটিক্যাল পার্টি বাদ দিলাম, ছাত্রদের যেভাবে প্যানেট খুঁচিয়ে হত্যা করেছে, জীবন্ত লাশ পুড়িয়ে ফেলেছে, কোনো একটা ছবি আপনাকে আমি শো করতে দেখলাম না আপনার এই অনুষ্ঠানে। অ্যাঙ্কর মহোদয়কে বলছি আমি।
আসছি মণিদেবী আসছে, ওনাকে একটু বলতে দিন, মনিরুজ্জামান সাহেবকে বলতে দিন। আমি আপনাকে বলছি, অ্যাঙ্কর মহোদয়কে বলছি। আমি এই কারণের জন্যই দেখাইনি, কারণ আপনি বলবেন ওগুলো ডক্টর ভিডিও। আমাদের ওইগুলো ঠিক, আর মন্দির ভাঙারটা ডক্টর ভিডিও, বানানো ভিডিও। আমি মন্দির ভাঙাকে তো আমরা সমর্থন করি না। আপনি তো বলছেন মিথ্যা, আমার তো সমস্যাটা এখানে, আপনি তো বলছেন মিথ্যা ছবিগুলো। যদি কোনো আমাদের আর আপনাদের যে গন্ডগোল, যেখানে গুলি চালানো হয়েছিল, সেখানে ছাত্র, এক মিনিট মনিদি আপনি এই যে এই মনিদি আপনি বলুন, এই কেন আমার সন্তানের গায়ে হাত উঠবেন? কেন আমার সন্তান আমার দুইটা চোখ? আপনি যে মোদিজিকে এখানে প্রেজেন্ট করেছেন, আপনি দেখেন তার অতীত কর্মকাণ্ড, সে কিন্তু প্রো আওয়ামী লীগার। আপনি এখানে সংখ্যালঘু হিসেবে তাকে প্রেজেন্ট করবেন না, সে কিন্তু আওয়ামী লীগার। না আওয়ামী লীগ, আমি তো বললামই যে আওয়ামী লীগ কর্মী, আমি তো বলেই দিয়েছি ইন্ট্রোডাকশনের সময়। এরা বিনা ভোটের রাতের ভোটের এরা নির্বাচিত জনপ্রতিনিধি, এরা রাতের ভোটে তাদের ভাষায় নির্বাচন। আচ্ছা মনিরুজ্জামান সাহেব, আপনি আমাকে বলুন, আপনি আমাকে একটা কথা বলুন, আওয়ামী লীগ ভোটের ক্ষেত্রে তছরূপ করেছে আপনি বলছেন, তার রেজাল্টটা কি এইটা হওয়া উচিত যেটা বাংলাদেশে 5ই আগস্টের পর মানুষ দেখলো? থানার পর থানা জ্বললো, মানুষের পর মানুষ মরলো, দেশবন্ধুর মূর্তি ভাঙলেন। আমাদের এখানেও তো অনেক রাজনৈতিক দল আছে, কই আমরা তো দেখি না কখনো সিপিএম বা তৃণমূলকে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙতে, বিজেপিকে দেখি না মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙতে। বাংলাদেশে তিনটা নির্বাচন ছিল। মহাত্মা গান্ধী যেরকম আমাদের জাতির জনক, সেরকম শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের জনক। আপনাদের ওখানে শুনুন, আমাদের নোবেল প্রাইজ উইনার ডক্টর মোহাম্মদ ইউনূস এক কথায় বলে দিয়েছেন, উনি হিন্দুস্তান টাইমসকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন যে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এই বাংলাদেশে এসে পৌঁছায়নি, তখন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়নি। হিন্দুস্তান টাইমসকে বলেছে যে এটা তার মেয়েকে জিজ্ঞাসা করুন কেন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, এক কথায় উত্তর দিয়েছেন। এটা তার মেয়ের সমস্ত অপকর্মের কারণে জাতি ফুঁসে উঠেছিল। আজকে বঙ্গবন্ধু অপমানিত হয়েছে, এটা তার মেয়ের কারণে। বঙ্গবন্ধু অবশ্যই তার মানে আপনার কথায় বোঝা গেল, আপনার এই কথাতে বোঝা গেল যে আপনার বাবা যদি কিছু করে থাকে তাহলে আপনার মেয়ে আপনার মাথায়, আপনার বাবা কিছু করলে, আপনার বাবা যদি কিছু করে থাকে তাহলে আপনার মেয়ে আপনার মাথায় ওই 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 কাদা জল ঘিলিয়ে ধুলিয়ে রাস্তায় ঘোরাবে। আচ্ছা একটু ওনাকে বলতে দিন। 5 বছরে 16,000 মানুষ হত্যা করেছে, 16,000 মানুষ। তখন আপনার এই বাণী কোথায় ছিল? তখন এই সনাতনী বাণী কোথায় ছিল? 16,000 মানুষ হত্যা করেছে। আমরা কি আপনাদের দেশটা চালাবো? শুনুন, হ্যাঁ আপনি কি বলতে চান শুনুন, আমরা কি আপনাদের দেশটা চালাবো? আমরা কি আপনাদের দেশটা চালাবো? আপনি 24শে জুলাই একটা এই যে জুলাই, আচ্ছা এক এক করে মনিদি আসছে আচ্ছা দেশে উত্তর রয়েছে, সেখানে কোর্ট রয়েছে, সেখানে আইন রয়েছে, তো আপনারা কি ঘুমোচ্ছিলেন? বেশ, মনিদি কিছু বলতে চাইছে। মনিদি, এই যে ভোটে প্রতারণা করা হয়েছে, রাতের বেলায় ভোট হয়েছে, আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ক্ষমতায় আসেনি, যেটা অভিযোগ বিএনপির আমি ক্রমাগত পাই, বিএনপি বা অন্যান্য যারা বাংলাদেশি আছে। জি দাদা এটা আপনি তুলে ধরেন। হ্যাঁ বলুন। এরপর সৌরভ প্রিয়দা। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচিত এবং জনগণের ভোটে তারা আজকে দেশে আছে, ঠিক আছে? আপনারা জায়গায় জায়গায় খবর নেন। আমি যখন নির্বাচন করছি, যদি শুনেন, যদি আওয়ামী লীগ সরকার যদি ভোটে না আসতো, আমি যখন নির্বাচন করছি, আমি 14,144 ভোট বেশি পেয়ে পাস করেছি, আমার সাথে 6 জন ক্যান্ডিডেট ছিল। তাহলে যদি আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন না হতো, তাহলে আমরা কি করে আমরা জনগণের আমরা এই ভোটে নির্বাচিত হয়েছি? আমাদের সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা যতক্ষণ আমরা যখন এখানে আসছি, আমরা ভোটে নির্বাচিত হয়ে আমরা আমাদের জায়গায় এসেছি। ভোটটা রাতে হয়েছে, আর কি সকালে রেজাল্ট প্রকাশিত হয়েছে। মিথ্যা দিয়ে আপনি 14,000 বেশি পেয়েছেন রাতের ভোটে, এটা কি ঠিক? রাতের ভোটে অ্যাঙ্কর সাহেব আপনি জিজ্ঞাসা করেন। আমি তো জিজ্ঞেস করছি। না আমি তো জিজ্ঞেস করছি, ওনাকে উত্তর দিতে দিন, উনি বলুক। হ্যাঁ বলুন মনিদি, বলুন।
দুয়ে আমাকে বিয়ে দিয়ে দেয়, কারণ তখন আমি তখন এসএসসি পরীক্ষা দেই, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন আমাদের উপরে একটা অত্যাচার ছিল। আমাকে কেন ছোট বিয়ে দিয়ে দিচ্ছে কেন জানেন? তখনও আমার অত্যাচার শুরু হয়েছিল, ঠিক আছে? আবার আমি সেই অত্যাচারে ভুক্তভোগী। কেন? আপনাদের যদি এতই ভালো না লাগে, আপনারা এখন আমাদের আওয়ামী লীগকে টিস্যু পেপার মনে করতেছেন। না দাদা, টিস্যু পেপার মুখ মুছতে টিস্যু পেপারও লাগে, এটা আপনাদেরকে ভাবতে হবে। আপনারা যদি আমাদেরকে পছন্দ না করেন, একজনকে না মেরে আমাদেরকে বলেন, আপনারা সকল আওয়ামী লীগরা, সকল সংখ্যালঘু সম্প্রদায়ের আপনাদের মাঝে এসে বুক পেতে দিব। আপনারা আমাদেরকে সংখ্যালঘু টানবেন না, নো সংখ্যালঘু। বাচ্চাকে মারছেন সংখ্যালঘু মনে হয়, আর বাচ্চা হিন্দুকে মারছেন তো সংখ্যালঘু নয় তারা? সে কি করছে? আওয়ামী লীগের নেতা? আচ্ছা, এই মুহূর্তে সৌরভদা বলবে, কিন্তু সৌরভদার কাছ থেকে শোনবার আগে আমি একটু কিছু ছবি দেখাই। মনিদি একটা মিনিট, আমাদের এখান থেকে একজন বলবেন, আমাদের এখানকার একজন গেস্ট বলবেন, আপনি একটু ওয়েট করুন। এই অত্যাচারের ঘটনাগুলো যেখানে যেখানে ঘটছে তার উদাহরণ আমাদেরকে দেবেন, কিন্তু তার আগে আমি মনিরুজ্জামান সাহেবের জন্য বলতে চাই যে পাকিস্তান জিন্দাবাদ বলা হচ্ছে, পাকিস্তানকে বন্ধু বলা হচ্ছে, পাকিস্তান, তুরস্ক এরা হচ্ছে বন্ধু। পাকিস্তান থেকে সমরাস্ত্র বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছে। আপনারা একটা কথা বলুন, আপনারা এখন এই মুহূর্তে গ্লোবাল টেরিটরিতে কোন কোন দেশের সঙ্গে মিত্রতা রাখতে চাইছেন, বন্ধুত্ব রাখতে চাইছেন? আপনি প্রথম আগে সেটা একটু বলুন। গ্লোবাল টেরিটরিতে আপনারা কোন কোন দেশের সঙ্গে, বিএনপির একজন নেতা হিসাবে বলবেন, সাধারণ মনিরুজ্জামান মাতব্বর নয়, একটা রাজনৈতিক দল, যারা পুরনো একটি রাজনৈতিক দল, বাংলাদেশের প্রধান একটি বিরোধী শক্তি ভোট অনুযায়ী যদি আমি ধরি, তাহলে আপনারা এখন সারা পৃথিবীতে গ্লোবাল সিনারিওতে কোন কোন দেশের সঙ্গে মিত্রতার সম্পর্ক রাখতে চাইছেন আপনি বলুন, তারপরে সৌরভদা বলবেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে D8 সম্মেলন যেটা মিশরে অনুষ্ঠিত হয়েছে, আপনি দেখেছেন। আচ্ছা, একটা কথা বলুন, ইউনূস সাহেব কি বিএনপি সমর্থিত? আগে সেটা ক্লিয়ার করুন তো। আমাদের ইউনূস সাহেব যখন বলছেন, আপনি তো একটা ইন্ডিভিজুয়াল রাজনৈতিক দল। এখন বাংলাদেশ এখন সেই পতিত স্বৈরাচার একটা পার্ট, আর টোটাল রাজনৈতিক দল, নিরীহ নির্যাতিত জনতা সব একটা পার্ট। আচ্ছা, তার মানে আপনারা বিএনপি, জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকার এরা সব এক? শুধু জামাত না, শুধু সকল রাজনৈতিক দল, জিহাদি গ্রুপগুলো আছে, জিহাদিরা আছে, আল কায়েদা আছে, তাই না? প্লিজ ওনাকে বলতে দিন, প্লিজ। হ্যাঁ, মনিরুজ্জামান সাহেব বলুন। বলতে দিন। আমি এখানে সাম্প্রদায়িকতার কোনো বীজ বাষ্প কেউ ছড়াবেন না। বিএনপি কিন্তু উদারপন্থী রাজনৈতিক দল। না, সে তো জানি, আমি জানি বলেই তো আপনাকে বারবার করে আমন্ত্রণ জানাই। হ্যাঁ, আমি বলছি D8 সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছেন যে ৭১ সালের যে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করুন। আচ্ছা, আমাদের সাথে কোনটা বলুন, অমীমাংসিত কোনটা একটু উল্লেখ করুন। ৭১ সালে কি অমীমাংসিত? আমাদের সাথে যে পাকিস্তান যে বিরূপ আচরণ করেছে, আমাদের সাথে যে অন্যায় করেছে, এজন্য মানে টেকনিক্যালি তাকে ক্ষমা চাওয়ার জন্য বলেছে। আচ্ছা, তাহলে পাকিস্তান ক্ষমা চাইলে এখন কি তাহলে বাংলাদেশ নাম চেঞ্জ করে আপনারা পূর্ব পাকিস্তান করে নেবেন, না কি করবেন? না, আপনি এদিকে যাচ্ছেন কেন? ওদিকে কোন দিক যাও বলুন? আমরা এদিকে যাচ্ছেন কেন? আমাদের সাথে আপনারা যেভাবে আমাদেরকে আওয়ামী লীগ সারা এই ১৭ বছর পাকিস্তানের দোসর বলে, কেউ বলেনি আপনাদের পাকিস্তানের আওয়ামী লীগ যেটা আমাদের এই আওয়ামী লীগ। আচ্ছা, আমরা কেউ বলিনি। কিন্তু আসলে কিন্তু তা নয়। পাকিস্তানের সাথে দেখেন আমাদের কোনো বাণিজ্যিক সম্পর্ক কিন্তু অত্যন্ত ক্ষীণ বাণিজ্যিক সম্পর্ক। আমাদের সাথে বাণিজ্যিক বলেন, অর্থনৈতিক বলেন, বাইলেটারাল যত এগ্রিমেন্ট আছে ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়ার সাথে। আমরা যতই আপনাদের সাথে ডিবেট করি, আমাদের সাথে আপনারা দেখেন আমাদের লোকজন অসুস্থ হলে আপনাদের ওখানে যায় মেডিকেল ভিসা নিয়ে, আমরা এডুকেশনের জন্য যাচ্ছে, আমরা আমাদের ব্যবসায়িকভাবে আমরা কলকাতা, আমাদের দেশ দুটা কিন্তু আমরা কিন্তু মানে কাছাকাছি বন্ধু। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন মনিরুজ্জামান সাহেব, আপনার বাড়িতেও হয়তো সন্তান আছে, হ্যাঁ, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি ইন্ডিয়াতে না পাঠিয়ে আপনার সন্তানকে পাকিস্তানে শিক্ষা নিতে পাঠাবেন? না, আমরা কখনোই পাঠাইনি, এখন না, কারণ পাকিস্তানের সেই ইনফ্রাস্ট্রাকচারই তো নেই। আপনি কি পাঠাবেন? আপনি এখানে চিকিৎসা করতে যে কম দামে আপনারা চিকিৎসা পান, আপনি পাকিস্তান হাসপাতালে পাঠাবেন?
কোয়েটা হাসপাতাল, লাহোর হাসপাতাল পাঠাবেন? লাহোর হাসপাতাল, ইসলামাবাদ হাসপাতাল পাঠাবেন, সেখানে জালালাবাদ হাসপাতাল পাঠাবেন? আমাদের সাথে যে যাবে সে তার ফিরেই আসবে না বাংলাদেশে কোনোদিন। আমাদের সাথে দূরত্ব 1200 কিলোমিটার ভারত পাকিস্তানের সাথে। আমি তো বুঝতে পারছি না যে আপনারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখছেন, মিত্রতার সম্পর্ক বাধ্য হয়ে। আজকে যদি দেখা যায় যে এই সমস্ত সম্পর্কগুলো নেই, তাহলে আপনারা দরকার হলে পেট্রাপোল বর্ডারে দাঁড়িয়ে বোম ছুড়বেন ভারতের দিকে। না না, এটা মেঠো মানুষের কথাকে আপনারা গুরুত্ব দিবেন না। আমাদের বিএনপির মহাসচিবকে এই ধরনের কথা বলেছেন? বলেন। কিন্তু অনেকে তো বলেছে। না না, আজকাল ভার্চুয়াল জগতে ও রাস্তায় দাঁড়িয়ে যে কেউ কথা বলবে, এটা আপনারা ভিডিও হিসাবে বাংলাদেশ থেকে আমি আপনি একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, একদম উনি ঠিক বলেছেন যে রাস্তায় দাঁড়িয়ে মেঠো মানুষ কথা বললে কি সেটা আমরা সরকারের বক্তব্য হিসাবে শুনবো? আমরা শুনবো না। কিন্তু মনিরুজ্জামান সাহেব, সরকার বা বিএনপি বা মোহাম্মদ ইউনূস এদের এগেইনস্টে কোনো কথা বলেননি। আনফরচুনেট পার্ট ইজ দ্যাট, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আপনারা কোনো বিএনপির বড় কোনো জমায়েত করেছেন? আপনাদের তো বিরাট পলিটিক্যাল হোল্ড আছে। আপনারা ঢাকার ময়দানে সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে কেন সেটা নিয়ে কোনো সমাবেশ করেছেন? করেন নাই। আমি আসছি আপনার কাছে, আপনার কথা শুনবো, কিন্তু তার আগে সৌরভ প্রিয় দত্তও কিছু অ্যাড করবেন। আপনি একবার উত্তর দেবেন, একটা বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। সৌরভদার গাড়ি। আমি এতক্ষণ যে মানে ওনার সঙ্গে কথাবার্তা বলে মনিরুজ্জামান সাহেবকে আমার একটু অন্যরকমের ব্যক্তিত্ব লাগলো। তার কারণ উনি যে লাস্ট কতগুলো কথা বললেন, যে কেউ কোনো মেঠো ভাষা কোথাও বললে সেটাকে আপনারা দেখিয়ে সেটাকে সমগ্র বাংলাদেশিদের ভাষা একদম বা বিএনপির ভাষা এটা বলতে পারেন না। ঠিকই তো আমি বলছি, মানছি। সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ তো ভালো মানুষ থাকে, তার কারণে মনিরুজ্জামান সাহেবকে আমার এটা মনে হয়েছে যে উনি বিষয়টা বুঝতে পারছে, কিন্তু পুরোটা বলতে পারছে না, তো ওনাকেও হত্যা করা হতে পারে। বিষয় হচ্ছে যে দেখুন, মানে নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আমি এটা বলছি না যে আওয়ামী লীগ কখনো নির্বাচনে কোনো অশান্তি করেনি, তা না। কিছু খবর এসছে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অশান্তি হয়েছে, ভোটে বিএনপি ভোট দিতে পারেনি, এরকম খবর আমরা পেয়েছি ওখানে। এটার মধ্যে কোনো ভুল তথ্য নেই, আমাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে সেগুলো। তো সেইখানে দাঁড়িয়ে তারাও বলছে যে বিএনপি আমাদেরকে ভোট দিতে করতো না, আমরা ভোট দিতে পারিনি, মানুষ আমাদের ভোট দিয়েছে, এগুলো ওদের আভ্যন্তরীণ বিষয়। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। আমি শুধু একটা কথা বলবো যে আমাদের এখানে লড়াই হয়, আমাদের এখানে রাজনৈতিক লড়াই হয়, আমাদের এখানে দল আছে, কিন্তু আপনারা যখনই কিছু হয় তখনই এই যে হিন্দুদের উপর যে আক্রমণটা আপনারা করছেন বা আপনারা মন্দিরের উপর যে আক্রমণটা করছেন, সৌরভদা, হিন্দু মানেই আওয়ামী লীগ এরকম একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, মানে হাসিনা মানেই ইন্ডিয়া এরকম একটা, আমি এইটাই আমি বলতে চাইছি। একটা ব্যাপার, আপনারা একটা জিনিস মানে ইন্ডিয়া, আপনারা আর আওয়ামী লীগ মানে হিন্দু, এরকম একটা ব্যাপার আছে। এই ধারণাটাকে বদল করে আপনারা তো চলুন, আপনারা আভ্যন্তরীণ কি রাজনীতি করবেন, কে কাকে খুন খারাপি করবেন, আপনাদের কোর্ট আছে, আপনাদের পুলিশ আছে, আপনাদের প্রশাসন আছে, কোনো আপত্তি নেই। কিন্তু যখনই আওয়ামী লীগের সঙ্গে আপনাদের কোনো অশান্তি লাগছে, সঙ্গে সঙ্গে আপনারা ভারত বিদ্বেষী হয়ে উঠছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, পাকিস্তান তো নিজেই ভিখারি, আপনি যে স্বীকার করলেন। পাকিস্তানের কি আছে? পাকিস্তানকে আজকে একটা আমরা তুবড়ি মারলে বা একটা কি বলে তারাবাতি ঘোরালে পাকিস্তান ভয় পায়। তো সেখানে দাঁড়িয়ে বিভিন্ন নেতারা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ছাত্র নেতাকে দেখছি, ওরা বলছেন দরকারে আমরা পাকিস্তানকে বাপ বানাবো। তো পাকিস্তানকে কে বাপ বানাবে বা পাকিস্তানকে ঘেউ কুকুর হয়ে থাকবে, গলায় পট্টি বাঁধা, এটা ভারতের কোনো বিষয়ই না। কারণ ভারত পাকিস্তানকে নিয়েও ভাবে না, ভারত বাংলাদেশকে নিয়েও ভাবে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে আমাদের ভাবতে হয় কেন জানেন? আমাদের পূর্বপুরুষরা ওই বাংলাদেশের জমি ছেড়ে আমরা এইখানে এসেছি, এখনো আমাদের অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। আমরা চাই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকুক। সুসম্পর্ক থাকুক মানে এই না যে আপনারা আমাদেরকে এইভাবে করে দিনের পর দিন আক্রমণ করে যাবেন, আমাদেরকে দালাল থেকে শুরু করে সব রকমের কথাবার্তা বলবেন, সেগুলো দিনের পর দিন আমাদেরকে মানতে হবে। আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যারা আছে, সেখানে মন্দিরগুলোকে আপনারা ভেঙে যাবেন, আপনারা মূর্তিগুলোকে পুড়িয়ে দেবেন, আপনারা মানুষের হাত কেটে নেবেন। এই যেখানে দিদি বসে আছে, আঙুল আপনারা কেটে দিচ্ছেন, আপনারা গলায় কোপ দিয়ে দিচ্ছেন। আমার মনে হয় এই জায়গা থেকে আপনাদের সাবধান হওয়া উচিত, নয়তো একটা সময় কিন্তু আমাদের ভারতীয়রা, আমরা কিন্তু আমাদের ভারতের দিক থেকে যদি সার্জিক্যাল স্ট্রাইক হয়, এই যে যারা মেঠো ভাষা প্রয়োগ করছে, তারা তো প্রস্রাব করার জায়গাটুকু পাবে না। আমার কাছে কথা হচ্ছে এইটা। আমি অনুরোধ করব, আপনারা এখনো আপনাদের নেতাদেরকে বোঝান এইসব মেঠো ভাষা প্রয়োগ না করতে, তাতে এটা আপনাদেরই মঙ্গল। কারণ ভারত হচ্ছে বাবা, বাংলাদেশ হচ্ছে ছেলে।
বাপ বাপই থাকে, এটা মাথায় নিয়ে চলতে বলুন বাংলাদেশকে। এটা যে উনি মেঠো ভাষা বলছেন, দেখুন ওনাকে আমি জিজ্ঞাসা করছি, এই যে মাহফুজ আলম যিনি হচ্ছে আপনিই বললেন অন্তর্বর্তী সরকারে আপনারা আছেন, সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি বলছেন ভারতের অংশ নিয়ে নেবেন। তো হচ্ছে এই কথা কি কোনো মেঠো ব্যক্তি বলছে? আপনি এটা বলুন, উনি বিজয় দিবসের দিনে একটা বৃহত্তর বাংলাদেশের ম্যাপ প্রকাশ করেছেন, চাপের সামনে সেই ম্যাপ উইথড্র করেছেন, আপনি অস্বীকার করুন। তারপরে শুনুন, বৃহত্তর বাংলাদেশের ম্যাপ। মনিরুজ্জামান বাবু ইতিহাসটা ভুলে যাচ্ছেন একদম। মাহফুজ আলমেরটা বলুন দাদা, বলুন আপনি। হ্যাঁ, এই যে বৃহত্তর ম্যাপ দেখাচ্ছি, পরে উনি এই ম্যাপ আবার উইথড্র করে নেন। বৃহত্তর বাংলাদেশ, এক জঙ্গি। হ্যাঁ বলুন। আমি ব্যক্তিগতভাবে তার দায়িত্ব আমি নিতে পারবো না, এইবার আমি তার দায় নিতে পারবো না। সরকার থেকে বেরিয়ে আসুন। এতক্ষণ সরকার থেকে বেরিয়ে আসুন। এতক্ষণ ছিল আমাদের ইউনুস। আচ্ছা, ওনাকে একটু বলতে দিন দাদা, আমি এরপরেই আপনার কাছে আসবো প্লিজ। আপনারা অলরেডি ইতিমধ্যে চট্টগ্রাম দখলে নিয়ে যাবেন, আপনারা আমাদের প্রসাব করার জায়গা দিবেন। আমরা নেব না, আমরা নেব না। আরাকান আর্মি ঢুকছে, আরাকান আর্মি ঢুকছে। আপনারা পারলে ওই চট্টগ্রামের সাউথে সেনা মোতায়েন করুন। নাফ নদী পেরিয়ে টেকনাফ দখলের দিকে যাচ্ছে দাদা। আপনাদের দান করেছি, চট্টগ্রাম দান করেছি, আমাদের সাথে সমস্যা নয়, আমরা ভিক মে দিয়েছি। এটা জওহরলাল নেহরুর একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল। চট্টগ্রামের নেতারা এসেছিলেন দেখা করতে। জওহরলাল নেহরু, আমি জানি না এটা একটা অদ্ভুত কারণ, জওহরলাল নেহরু কথা বলেননি সেখানকার নেতাদের সঙ্গে। এর পরবর্তীকালে ফিরে যান, দেশভাগে চট্টগ্রাম বাংলাদেশের হয়। চট্টগ্রামের মানুষ এখনো পর্যন্ত প্রো ইন্ডিয়ান। আপনি শুনুন, আপনারা জানেন ভারতের স্বাধীনতা দিবস ওখানে পালন হয়। আমাদের স্বাধীনতা নিয়ে ভারতের সাথে সম্পর্ক, আমাদের সম্পর্কের অবনতি কখনোই আপনাদের সাথে হবে না। আপনারা শেখ হাসিনাকে অ্যাভয়েড করেন, ঠিক আছে? বাংলার জনগণ শেখ হাসিনাকে আর গ্রহণ করবে না, ঠিক আছে? ঠিক আছে, হাতে সময় নেই। হিটলার মুসলিনের প্রেতাত্মা, উনি হচ্ছে হিটলার মুসলিনের প্রেতাত্মা। আবার উনি হিটলার মুসলিনি নিয়ে কোথায় চলে গেল? উনি প্রেতাত্মা। আচ্ছা শুনুন, তাহলে উনি গোয়েন্দালিস্টিক কায়দায় আমাদের জনগণকে হত্যা করেছে, কি আপনাকে আর কেউ গ্রহণ করবে না। শুনুন, আপনারা এই প্রেতাত্মার পক্ষে যদি অবস্থান নেন, এই বাংলাদেশ ভারত। আচ্ছা বেশ, হাতে আর সময় নেই, আমাদের শেষ করতে হবে। হাতে আর সময় নেই। হাসিনা প্রেতাত্মা একদমই কি খালেদা জিয়া ভূতাত্মা, ওটা আমাদের বেশ।